সালাম আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে সেকেন্ড ক্লাসে আবার প্রিলিমিনারি সেকেন্ড ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে। আমি সৌভাগ্যবান মনে করি নিজেকে আপনাদের সাথে থাকার জন্য সবসময়, এবং সবসময় আমি মাস ফরওয়ার্ড সহ সংশ্লিষ্ট যারা এখানে টেকনিশিয়ান আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে এখনকার যে সেশনটা আমাদের, এটা ডিসপিউটেড এরিয়াজ অ্যান্ড কনফ্লিক্টস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 5th ক্লাস। ইনফ্যাক্ট ক্লাস না, এটা আলোচনা একটা। তথ্যগুলোকে যাতে মনে রাখা সহজ, আমি এই জন্য চেষ্টা করেছি যে এই প্রত্যেকটা টপিককে একটু ইতিহাস দিয়ে যাতে মনে রাখে। কারণ সোজাসুজি বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? 16ই ডিসেম্বর 1971। এটা মনে রাখার চেয়ে যদি যে 26শে মার্চ শুরু হয়েছিল, এরপরে যুদ্ধ হয়েছিল, হয়েছিল, পাকিস্তানিদেরকে সরিয়ে দিয়ে পরে এতটুকুন যদি আমি ইতিহাসটা জানি, আমার জন্য মনে রাখাটা কম্পারেটিভলি ইজিয়ার হয়। তো সেই তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা সব এমনি দিন তারিখ এগুলো তো মনে রাখবেনই, কিন্তু মনে রাখার সহজ হওয়ার জন্য কিছু ইতিহাস, কিছু ভূগোল যেটা মনে রাখতে সহজ হতে পারে, এরকম বিষয়কে আমি নিয়ে আসতে চাই। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি প্রায় 10 মিনিট দেরি হওয়ার জন্য। ইনফ্যাক্ট এটা আমার কিছু করারও ছিল না। এখানে আমাদের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, সাইফুর রহমান সাহেব। উনি 9:15 পর্যন্ত এখানে ছিলেন। তো তারপরে স্টুডিও রেডি করতে আরও 10-15 মিনিট লেগে গেছে, এই জন্য দেরি হয়েছে। সো এটাতে কারোরই কোনো কিছু করার ছিল না। সো আমরা চেষ্টা করি মোটামুটি, যদি দেখা যাক কত দূর আমরা এগোতে পারি। আচ্ছা, সিয়াচেন যেমন লাগবে না, থাকুক, করে নিয়ে মাঝখানে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কিছু জিনিস, তো অনেক বড় বিষয়, সুতরাং 1 ঘন্টার ক্লাসে এটা কোনোভাবেই সম্ভব না যে সব কিছু আলাপ করি। আমি শুধু একটা সিস্টেম দেখিয়ে যেতে চাচ্ছি যে আপনারা চাইলে এরকম করে তথ্যগুলো নিজেদের মনে রাখার জন্য করতে পারেন। কারণ মনে রাখাটা আসলে সবার ব্যক্তিগত বিষয়, এক একজন এক এক রকমভাবেই এটাকে মনে করে। আমি মনে করছি যে এরকম হলে হয়তো সহজ হবে। যেমন আমরা সিয়াচেন দিয়ে শুরু করতে পারি। সিয়াচেন হিমবাহ, গ্লেশিয়ার। সিয়াচেন গ্লেশিয়ার, এটা 5400 মিটার উপরে। এত উপরে, মানে হিমালয় অঞ্চল তো বটেই, 5400 মিটার উপরে, সি লেভেল থেকে এতটুকুন উপরে। এবং এই গ্লেশিয়ারের এরিয়া হলো 700 মিটার স্কোয়ার। 700 মিটার স্কোয়ার। এটা কারাকোরামের, দ্যাট মিনস আপনার ইন্ডিয়া পাকিস্তান বর্ডার যদি আমরা বলি, নিয়ন্ত্রণ রেখা, এলওসি, লাইন অফ কন্ট্রোলের পূর্ব কারাকোরামের ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূব দিকে এটা অবস্থিত, সিয়াচেন হিমবাহটা। হিমবাহ নাম থেকেই বোঝা যাচ্ছে এটা কি জিনিস। এটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম, সেকেন্ড লার্জেস্ট বা বিগেস্ট যাই বলেন হিমবাহ। সবচেয়ে বড় যেটা নন পোলার হিমবাহ, সবচেয়ে বড় নন পোলার হিমবাহ পৃথিবীতে আলাস্কার হাবার্ড, HUBBARD, হাবার্ড হিমবাহটা, গ্লেশিয়ারটা, এটা আলাস্কাতে, এটা সবচেয়ে বড়। আর এটা হলো দ্বিতীয়, সিয়াচেনটা এটা দ্বিতীয়। এটা নিয়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে দ্বন্দ্ব রয়ে গেছে সেই 1984 সাল থেকেই। 1984 সালে তাদের ভিতরে এটা নিয়ে, এটার মালিকানা নিয়ে যুদ্ধ হয়েছে। এখন এটা ভারতের নিয়ন্ত্রণাধীন আছে, এবং যেহেতু পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা বলা যেতে পারে এটাকে, এই সেন্সে যে এখানে ভারত তাদের হেলিপ্যাড নির্মাণ করেছে, এবং নিজেদের জায়গা তো তারা এখন ভারতের মালিকানাধীন আছেই। এবং পৃথিবীর যে ভারত যে হেলিপ্যাড এখানে নির্মাণ করেছে সিয়াচেনে, পৃথিবীর সবচেয়ে উঁচু হেলিপ্যাড, এটা সবচেয়ে উঁচু হেলিপ্যাড। এবং পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র এই সিয়াচেন। যেহেতু এটা বললাম যে 5400 মিটার উঁচুতে রয়ে গেছে, পৃথিবীর সবচেয়ে উঁচু হেলিপ্যাড বললাম, এবং পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র আমরা এটাকে বললাম। আর এখানে বড় শত্রু হলো দুই দেশের যে সৈন্য, তারা একজন আর একজনের চেয়ে যতটা না শত্রু, তার চেয়ে শত্রু হলো আবহাওয়া এখানকার। এত স্বাভাবিকভাবে সবসময় যেহেতু এখানে বরফ থাকে, এখানকার টেম্পারেচার -20 থেকে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর টেম্পারেচারটা ভ্যারি করে।
সুতরাং ওখানে মানুষ তুষার ঝড়ে বা হিমবাহের কারণে সৈন্যরা মারা যায়। অন্য পক্ষের সাথে যুদ্ধের সাথে যতটা না ভয় পায়, প্রকৃতি তাদের জন্য সবচেয়ে ভয়ের বিষয় এখানে যায়, কারণ ঠান্ডায় মানুষ ওখানে বা সৈন্যরা যারা যায় তারা ওখানে মারা যায় সাধারণত। এটা সিয়াচেন হিমবাহ। আমরা এখন আসি গুয়ামে। গুয়াম, গুয়ামটা হচ্ছে আপনার পশ্চিম মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে, প্রশান্ত মহাসাগর প্যাসিফিক যেটা, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে ফিলিপাইন সাগরের একটা দ্বীপ। এবং এই দ্বীপটা যুক্তরাষ্ট্রের অধীন একটা নৌঘাঁটি, মূলত এটা যুক্তরাষ্ট্রের অধীন এবং একটা নৌঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে জাপান এবং আমেরিকান সৈন্যদের মধ্যে, নৌবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল এই গুয়াম জায়গাটাতে। এখানকার যারা আদিবাসী, মূলত তাদের মানে যারা এই জায়গার লোক, তাদের বলা হয় চামরো, আদিবাসীদের চামরো বলা হয়। চামরো আদিবাসী লোকেরা 4000 বছরের উপরে, 4000 বছরের উপরে এই অঞ্চলে বা এই জায়গাটা, এই দ্বীপে তারা বসবাস করছে, স্থাপন করেছে। এটা ওশেনিয়ার ভিতরে পড়েছে, মহাদেশ যদি বলেন ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশের পড়েছে। এবং এর রাজধানীর নাম হলো হাগাতনা, এটা তার রাজধানী। এটার বিখ্যাত এই কারণে না যে এটা গুয়াম আমেরিকান নৌঘাঁটি, সেটার জন্য না। বিখ্যাত হয়ে উঠেছে বা মানুষের আলোচনার কারণ হয়ে উঠেছে 2001, তো ওখানে নৌঘাঁটি আমেরিকার একটা সবচেয়ে বড় নৌঘাঁটি প্যাসিফিকের মধ্যে। সেটা ছাড়াও উত্তর কোরিয়া যখন জুলাই 2017 সালের জুলাই মাসে, জুলাই 2017তে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো, দুইটা ক্ষেপণাস্ত্র, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। সেই সময় আমেরিকা জাতিসংঘে একটা বিল তুলে তাদেরকে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করার জন্য উত্তর কোরিয়ার উপরে, এবং এটা যথারীতি জাতিসংঘে এটা পাশ হয়ে যায়। এবং এই কারণে আমেরিকার যে মুভটা ছিল বিল পাশ করানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, এটার কারণে ক্ষুব্ধ হয়ে তখন উত্তর কোরিয়া হুমকি দিয়েছিল এই 2017তেই, বর্তমান যিনি আছেন ওখানে প্রেসিডেন্ট, যে তারা আমাদেরকে দুইটার কথা বলছে, আমরা 4টা ক্ষেপণাস্ত্র ছুড়ব এই গুয়ামে, এবং ওখানে তাদের যে স্থাপনা আছে, নৌ স্থাপনা আছে আমেরিকানদের, এটা ধ্বংস করে দিব। যদিও এটা আর করা হয়নি। আর এটা মারিয়ানা দ্বীপপুঞ্জের সবচাইতে দক্ষিণে এবং সবচেয়ে বড় দ্বীপ এটা। ইনফ্যাক্ট এরকম আর কি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে এটা গঠিত, এরকম। এটা হলো গুয়াম। এই পুরা অঞ্চলটাকে বলা হয় মারিয়ানা দ্বীপপুঞ্জ। মারিয়ানা, এই মারিয়ানার সর্বদক্ষিণে, এটা সর্বদক্ষিণে এবং সবচেয়ে বড় এই গুয়ামটা। এবং জাতিসংঘের যে কটা আনইনকর্পোরেটেড অঞ্চল আছে, টেরিটরি আছে, মানে বাংলা কি বল, অস্বশাসিত, আনইনকর্পোরেটেড, এরকম 17টা জায়গা আছে জাতিসংঘের। তার একটা হলো এই গুয়াম। এবং এই গুয়াম 1946 সাল থেকেই জাতিসংঘের অন্তর্ভুক্ত একটা মানে আনইনকর্পোরেটেড টেরিটরি, 1946 থেকে। এটা 1521 সালে সর্বপ্রথম এখানে একটা স্প্যানিশ জাহাজ ফার্ডিনান্ড ম্যাগেলান বলা, ফার্ডিনান্ড ম্যাগেলান, ফার্ডিনান্দ ম্যাগেলান, এটা যদি কেউ দোয়া দেন তাও ঠিক আছে, ফার্দিনান্দ বলেন, অসুবিধা নেই। পনেরোশো একুশ সালে এই স্প্যানিশ জাহাজটা এখানে এসে তাদের খাদ্য রসদ ফুরিয়ে যায়, তারা বিপদের ভিতরে থাকে। সো খাদ্যের খোঁজে এবং কিছু শেল্টার নেওয়ার জন্য তারা এই দ্বীপে নামে, এবং নামার পরে যেটা হয়, মানে নাবিকরা যখন নেমেছে ওখানেই আশ্রয় নিয়েছে, এবং ওখানেই তারা তাদের
উপনিবেশ শুরু করে দিয়েছে আমরা বলতে পারি। এবং এটা 1521 তো 1668 সালে পর্যন্ত, 1668 সালে স্পেন থেকে তখন মিশনারিরাও চলে এসছে। এবং স্প্যানিশ বিষয়ে আপনারা দেখবেন যে তারা যেখানে যেখানে উপনিবেশ গড়ে তুলেছে তাদের একটা বড় উদ্দেশ্য ছিল, এক তো সম্পদ আহরণ তো ছিলই, সেটা ইনভেরিয়েবলি ছিল, সেইটা ছাড়াও, সম্পদ আহরণ ছাড়াও খ্রিস্টান ধর্মের প্রচার একটা বড় বিষয় স্প্যানিশদের জন্য সবসময় ছিল। সে আমেরিকা আবিষ্কার বলেন বা আফ্রিকা বলেন বা যেটাই বলেন, এশিয়ার অঞ্চলগুলোতে বলেন, যেখানেই স্প্যানিশরা এসেছে সেখানেই তারা, আমরা আরও সামনে দেখব, সেখানেই তারা খ্রিস্টান ধর্মকে প্রচার করেছে। কারণ ওদের জাহাজের সাথে সাথে সবসময় মিশনারি বা খ্রিস্টান পাদ্রীদেরকে নিয়ে আসা হতো, কারণ এই জাহাজগুলো বা এই ভয়াসগুলোর খরচ সাধারণত স্প্যানিশ সরকার দিত, রাজারা তখন দিত। সো এনিওয়ে, এবং রাজাদের তখন ওই যে ধর্মকর্মের নামে তারা একজন বলতো যে ঠিক আছে আমি খরচ দিচ্ছি সবই তোমাদের, তোমরা জায়গাটা আবিষ্কার করো বা খোঁজ করে বের করো, আর সাথে সাথে ওখানের মানুষদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করো, সম্পদ যা আছে সেটা তো লুটে পেটে আমরা নিবই, সেটা তো ঠিকই আছে, ধর্মও করবো, সে ধর্মও হইলো আর সম্পদও পাওয়া হইলো, দুই কারণেই তারা বেশ এক্সপ্লোর করতো। এবং এটা স্বর্ণযুগ ছিল এই 1300, 1400, 1500, এই যে একদম 1998 পর্যন্ত, 1898 পর্যন্ত, যখন ইউএস স্প্যানিশ যুদ্ধ হলো, যা শেষ পেরেক বলা যায় স্প্যানিশদের জন্য, এই পর্যন্ত তাদের একটা স্বর্ণযুগ ছিল। বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এক্সপ্লোর করে বেরিয়েছে। যাই হোক, এই 1668 সালে প্রথমত 1551-তে তাদের নাবিকরা আসলো, খাদ্যের অভাবে তারা ওখানে গিয়ে দাঁড়িয়ে গেল এবং ওখানেই বসতি গেড়ে থাকা শুরু করে দিল। 1668-তে এই দ্বীপটার নাম খ্রিস্টান মিশনারিরা, যেহেতু তাদের সাথে খ্রিস্টান পাদ্রী ছিল, খ্রিস্টান মিশনারিরা এইটার নাম গোয়াম দিয়ে থাকেন, খ্রিস্টান মিশনারিরা। এই ভয়েজের যারা ছিল তারা এরকম প্রায় 300 বছর, 1668 থেকে নিয়ে 300 বছরের মতন, 300 বছর প্লাস গোয়ামটা কলোনি, স্প্যানিশ কলোনিতে রূপান্তর, মানে পরিণত হয়ে থাকে 300 বছর। শেষে যখন স্প্যানিশদের সাথে আমেরিকানদের যুদ্ধ হলো, আপনারা এটা জানেন নিশ্চয়ই যে কখন আমেরিকার সাথে যুদ্ধটা হয়েছিল, 1898 সালে। 1898-তে যখন যুদ্ধটা হয় স্পেন এবং রাশিয়া, আমেরিকার ভিতরে, মূল কারণ ছিল এই যুদ্ধের কিউবা আক্রমণ। স্প্যানিশরা কিউবাকে আক্রমণ করেছিল এবং কিউবা যেহেতু আমেরিকান অঞ্চল, উত্তর আমেরিকার অংশ, আমেরিকা কিউবাকে বাঁচানোর নাম নিয়ে স্প্যানিশদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং আলটিমেটলি কিউবাকে তারা ঠিকই বাঁচিয়ে দেয় এবং স্প্যানিশরা হেরে যায়। হেরে যাওয়ার পরে বিভিন্ন জায়গা, যে জিতে যায় সে সব উইনার টেক্স অল মার্কা জিনিস একটা। সো সেখানে তারা এই স্প্যানিশদেরকে হারিয়ে দিয়ে স্প্যানিশ যে বিভিন্ন কলোনি ছিল সেই কলোনিগুলো আমেরিকানরা নিয়ে যায়। এটার আরও একটা কারণ ছিল যে আমেরিকানরা তখন, যে তারা যে স্বাধীন হয়েছে 1776 সালে বা এই সময়টাতে, তারা নিজেরা এর ভিতরে তাদের ঘরদোর গুছিয়ে নিয়ে এখন তাদের জন্য সেই উপনিবেশ, যেটা ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা করতো, তাদের সম্পদ বৃদ্ধির জন্য, তাদের উন্নয়নের জন্য ঠিক একই রকমের কার্যকলাপ তারাও পৃথিবীব্যাপী শুরু করে দিল। তারই অংশ ছিল এই স্প্যানিশ এবং আমেরিকান যুদ্ধ। এই যুদ্ধে স্প্যানিশরা হেরে যাওয়ার ফলে এই গোয়ামটা আমেরিকানদের হাতে চলে যায়। এটা হলো গোয়ামের ইতিহাস। দেন সুবিক বে, এটা ফিলিপাইনের লুজন দ্বীপ, সুবিক বে, SUBIC, সুবিক বে। ফিলিপাইনের যেমন ম্যানিলা, এটা একটা বে কিন্তু উপসাগর, একইভাবে সুবিক বেটা আর একটা জায়গা। এটা ফিলিপাইনের যে লুজন দ্বীপ আছে পশ্চিম উপকূলে, ম্যানিলার কাছেই, এটা ম্যানিলা থেকে জাস্ট 100 কিলোমিটার উত্তর পশ্চিম অংশে এই সুবিক বেটা অবস্থিত। এটা প্রশান্ত মহাসাগরের সবচাইতে বড় মার্কিন ঘাঁটিটা এই জায়গাতে ছিল, সবচেয়ে বড়, যেটা প্রশান্ত প্যাসিফিকের সবচেয়ে বড় US ঘাঁটিটা এখানে ছিল, মার্কিন ঘাঁটি প্যাসিফিকের মধ্যে। 1991 সালে যখন ওখানে অগ্নুৎপাত হলো মাউন্ট পিনাটুবো, এই সুবিক বে যেখানে আছে এখান থেকে 100 কিলোমিটার উত্তরে এটা মাউন্ট পিনাটুবো। এখানে মাউন্ট পিনাটুবো,
এইখান থেকে অগ্নুৎপাতের ফলে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং লোকজনও মারা যায়। এরপরে এই নৌঘাটিটাও ধ্বংস হয়ে যায় আমেরিকানদের। তারপরে আমেরিকানরা 1991 সালে এই সুবিক বেতে যে তাদের ঘাঁটিটা ছিল সেই নৌঘাটিটা বন্ধ করে দেয়। বর্তমানে এটা একটা কমার্শিয়াল এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ফ্রি পোর্ট জোন বলা হয়। সুবিক বে ফ্রি পোর্ট জোন তারা বলে, ফ্রি পোর্ট জোন হিসাবে তৈরি করা হয়েছে। এটারও একটা ইতিহাস ছোটখাটো আছে। 1542 সালে এটা স্প্যানিশরা আবিষ্কার করে। এই অঞ্চলগুলোতে আমরা আমেরিকাটা যখন মানে আলাপ করেছিলাম তখন সময় পেলে আরো সুবিধা হতো, ওগুলোর সাথে ইন্টারলিঙ্কড এইগুলো। এনিওয়ে 1542 সালে 1542 সালে স্প্যানিশরা এই অঞ্চলটা আবিষ্কার করে ঠিকই, কিন্তু তারা তাদের কোনো নৌঘাটি বা কোনো ধরনের স্থাপনা সুবিক বেতে স্থাপন করে নাই। কারণ সুবিক বের খুব কাছেই ছিল ম্যানিলা বে। তারা তাদের জাহাজ নোঙ্গর করতো ম্যানিলা বেতে, ওখানেই থাকতো, ওখান থেকেই কার্যক্রম পরিচালনা করতো তারা নতুন করে সুবিক বে আবিষ্কার করলেও সেখানে কোনো স্থাপনা করার প্রয়োজন মনে করে নাই, যেহেতু ম্যানিলা বে কাছে ছিল, ওটা অলরেডি তৈরির মতন ছিলই। 1762 থেকে 1764 যখন যুদ্ধ হলো স্প্যানিশ এবং আমেরিকানদের ভিতরে, ব্রিটিশদের মধ্যে, ব্রিটিশরা তখন এখান থেকে স্প্যানিশদেরকে তাড়িয়ে দেয়। 1762 এবং 1764 যুদ্ধে সুবিক বে থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। এখন ওখানে তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের জাহাজ বা সম্পদগুলো ছিল, এইগুলো নিয়ে স্প্যানিশরা সুবিক বের, দ্যাট ইজ ম্যানিলা বের পাশে, যেহেতু তাদের ম্যানিলা বেতে অবস্থান ছিল, ম্যানিলার বের পাশে তারা ওখানে থাকা শুরু করে দিল। কিন্তু সেখানে বিভিন্ন রকম রোগ এবং ন্যাচারাল ক্যালামিটির কারণে সেখানে তাদের ওখানে অবস্থান করাটা কষ্ট হয়ে যাচ্ছিল। এরপরে তারা 1762 পরে তারা আস্তে আস্তে করে এই ম্যানিলা বে থেকে সুবিক বেতে স্থানান্তর করে স্প্যানিশরা। এবং দীর্ঘদিন ওখানে থাকার পরে রাজার কাছে যখন স্প্যানিশরা মানে নৌবাহিনী বা দ্যাট মিনস নৌঘাটির ওরা দরখাস্ত করলো যে আমাদেরকে এখানে বে বানিয়ে মানে পোর্ট বানিয়ে দেওয়া হোক, সি পোর্ট, যেখানে আমাদের জাহাজগুলোকে রাখতে পারি। সো অ্যাকর্ডিংলি এখানে তারা সার্ভে করা, স্টাডি করা, খোঁজখবর নেওয়া সব শেষে 1884 সালে সব ধরনের জরিপ, টেকনিক্যাল, সামরিক সব ধরনের জরিপ শেষে স্পেনের রাজা 12তম আলফান্সো কিং, উনি এটাকে সুবিক বেতে নৌঘাটি করার জন্য অনুমোদন দিলেন এবং এরপরে সুবিক বেতে স্প্যানিশদের নৌঘাটি তৈরি হলো। শাখালিন এটা ইনফ্যাক্ট একটা আর্কিপেলাগো মানে আপনার দ্বীপপুঞ্জ, একাধিক দ্বীপ এখানে আছে, সেই দ্বীপপুঞ্জ এটা শাখালিন দ্বীপপুঞ্জ, আর্কিপেলাগো। এটা প্যাসিফিকের উত্তর অংশে, উত্তর প্রশান্ত মহাসাগর এবং রাশিয়া, এরকম প্যাসিফিকের উত্তর অংশ এবং রাশিয়া থেকে পূর্ব দিকে এখানে শাখালিন দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ এখানে আছে সেগুলো মিলে। এবং এটা যেখানে আছে ওইটা রাশিয়ারই একটা উপকূল, মানে সাগর বলে, ওটা ওখস্ত, রাশিয়ানরা বলে ওখস্ত, OKHOTSK, ওখস্ত, এই নামে, এটা সাগরের নাম, রাশিয়ানদের সাগর এটা। তার মানে প্রশান্ত মহাসাগরের উত্তর অংশে, রাশিয়া থেকে পশ্চিম অংশে এটার যে সাগরটা, ওখানে ওখস্ত সাগরের কিছু দ্বীপ, কয়েকটা দ্বীপ ওখানে, সেটা রাশিয়ার বড় সবচেয়ে দ্বীপ বলা হয় এই শাখালিন দ্বীপপুঞ্জকে। ইনফ্যাক্ট এখানে 1850 সালে জাপানিদের একটা, সবসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত জাপানিরা খুব আগ্রাসী ছিল, একদম তাদের যে দখলদারিত্বের মনোভাব, ইউরোপিয়ানরা যেমন করতো বিভিন্ন জায়গায় কলোনি করে নেওয়া, জোর করে জায়গা দখল করে নেওয়া, একই ঘটনা জাপানিরাও তখন করতে থাকতো। সো এনিওয়ে 1850 সালে এই শাখালিন দ্বীপপুঞ্জে আর্কিপেলাগোতে দুইটা সরকারি মানে যৌথ প্রশাসন জারি করে। দ্যাট মিনস জাপান এবং রাশিয়া, যেহেতু গন্ডগোলটা জাপান এবং রাশিয়ার সাথে, দুজনই এখানে গন্ডগোল মানে প্রশাসন জারি করে, সুতরাং একটা ঝগড়া এবং অ্যানোমালির ভিতর দিয়ে চলতেছিল। সর্বশেষ
1875 সালে এই দুই দেশের ভিতরে একটা চুক্তি হয়, যেটা সেন্ট পিটার্সবার্গে হয়েছিল। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হওয়ার কারণে এই চুক্তির পরে তারা কুরিল দ্বীপপুঞ্জ নিল জাপানিরা। 1874-এর যে সেন্ট পিটার্সবার্গের যে চুক্তি, এটার ফলে কুরিল দ্বীপপুঞ্জ এটা জাপানিরা নিল এবং শাখালিনকে রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া হলো। রাশিয়া মানে তৎকালীন ইউএসএসআর, আর এটা জাপান নিয়ে নিল। ইউএসএসআর তো না, তৎকালীন রাশিয়া। সো এটা এই 1875-এর সেন্ট পিটার্সবার্গ এগ্রিমেন্ট অনুযায়ী। আচ্ছা, কিন্তু এরপরে যখন 1905 সালে রুশ জাপান যুদ্ধ হলো, এই সময় আবার কিছু সমস্যা দেখা দিল। 1905 সালে রাশিয়া এবং জাপানের ভিতরে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ফলে এই শাখালিন দ্বীপপুঞ্জকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। শাখালিনকে দুই অংশে 50 ডিগ্রি আর কি বলা হয়েছিল। 50 ডিগ্রি দ্রাঘিমাংশ অংশের উত্তর দিকে থাকবে জাপান, দক্ষিণ দিকে থাকবে রাশিয়া, এরকম ভাগাভাগি করে দেওয়া হয়েছে দুই দেশের মধ্যে। 1905 সালে রাশিয়া এবং জাপানের ভিতরে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের ফলশ্রুতিতে এই 50 ডিগ্রি প্যারালাল লাইন বরাবর এটাকে দুই দেশের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, তখন এই বিশ্বযুদ্ধ যেহেতু জাপানিরা হেরে গেছে, সুতরাং যেমন প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং ওসমানিয়া খেলাফতের লোকজন হেরে যাওয়ার কারণে তাদের যতগুলো কলোনি বা রাজ্য ছিল, এগুলো সব ইউরোপিয়ানদের মধ্যে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একই ধরনের ঘটনা ঘটেছে। 1945 সালে যখন মোটামুটি আপনার ইয়েল্টা কনফারেন্সের ব্যবস্থা হয়ে গেছে, এরকম সময় যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, জাপানিরা শেষের পথে এবং জাপানিরা হেরে গেছে, এটা সোভিয়েত নিয়ে নেয়। এই শাখালিনটা তখন পুরোপুরিভাবে সোভিয়েতদের নিয়ন্ত্রণে চলে যায়। এবং সোভিয়েত যখন শেষ হয়ে গেছে, তারপরে 1991 সালে যখন সোভিয়েত ভেঙে যায়, তারপর থেকে এটা এখন রাশিয়ার সম্পদ। ইনফ্যাক্ট সোভিয়েতের যেগুলো ছিল সেগুলো রাশিয়ার কাছেই হস্তান্তর করে দেওয়া হয়েছে, ইনক্লুডিং ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে সদস্যপদ সেটা সহ। 1995 সালে এখানের উত্তরাংশে খুব বড় ধরনের একটা ভূমিকম্প হয় এবং এই শাখালিন দ্বীপপুঞ্জে 1995 সালের মে মাসে এই ভূমিকম্পটি খুব বড় ধরনের আঘাত হানে এবং নেফতেগর্স্ক শহরকে প্রায় ধ্বংস করে রাখলো, প্রায় পুরাটা ধ্বংস করে ফেলে নেফতেগর্স্ক। নেফতেগর্স্ক প্রায় 1800-র উপরের লোক এই 95-এর এই ইনসিডেন্টে মারা যায়। সো এটা হলো আপনার শাখালিন। তো শাখালিন যখনই আসে তখন কুরিলটাও আসা দরকার, যেহেতু শাখালিনের সাথে কুরিলের রিলেশন আছে। কুরিলটা হলো প্রায় রাশিয়ার ওই পূর্ব উপকূলেই 56টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। 56 আগ্নেয় দ্বীপ, তার মানে আগ্নেয়গিরি থেকে যে দ্বীপটা তৈরি হয়েছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কুরিল দ্বীপপুঞ্জ, একটা তো না, দ্বীপপুঞ্জ অনেকগুলো দ্বীপ, আর্কিপেলাগো বলে। কুরিল দ্বীপপুঞ্জ 56টি আগ্নেয় দ্বীপ নিয়ে এটা গঠিত এবং এটাও ওই ওৎস্কস্ক সাগর, প্রশান্ত মহাসাগরকে ওৎস্কস্ক সাগর পৃথক করে দিয়েছে। এটা এমন করেছে, এদিকে প্যাসিফিক মনে করেন, এটা এখান দিয়ে এইভাবে চলে আসছে। তার মানে এই যে ওৎস্কস্ক সাগর, যেটা আমরা ওখস্ক উচ্চারণ করতেও কষ্ট লাগে, ওখস্ক, আর এটা হলো আপনার প্যাসিফিক, এর মাঝখান দিয়ে, তার মানে এক ধরনের সে সীমানা প্রাচীর তৈরি করে দিয়ে গেছে এই কুরিল। আপনারা ম্যাপ দেখলে আরো পরিষ্কার হবে, আরো সুন্দর লাগবে তখন দেখতে ম্যাপে। বেশ বড় এবং এটার এরিয়া প্রায় 16,000 স্কোয়ার কিলোমিটার। এই দ্বীপপুঞ্জের এরিয়া 16,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া এটার জন্য। এখানে 1800 শতাব্দীতে, 18th সেঞ্চুরিতে দুই দেশের, জাপান এবং রাশিয়া, দুই দেশের লোকজনই এখানে বসবাস করা শুরু করে এবং দুই দেশই তাদের নিজেদের বলে দাবি করে। সর্বশেষ আমরা দেখলাম যে 1875-এ
1875-এ সেন্ট পিটার্সবার্গের যে এগ্রিমেন্টটা হলো, সেন্ট পিটার্সবার্গের, সেই অনুযায়ী শাখালিন ছেড়ে দেওয়া হলো রাশিয়ার হাতে এবং এই কুড়িলকে রেখে দেওয়া হলো জাপানিদের জন্য। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবার ওই একই ঘটনা ঘটলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কুড়িলটাও জাপানিদের কাছ থেকে রাশিয়ানরা নিয়ে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু পরাজিত হয়েছে, আমি আগের বার বলেছিলাম, নিলেও জাপানিরা কখনো কোনো এগ্রিমেন্ট যেহেতু সাইন করে নাই, এই জন্য এই দ্বীপের অধিকার তারা এখনো দাবি করে। যেমন 1990 সাল থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক্যালি 1990-এর দশক থেকে এই দ্বীপগুলো জাপান রাশিয়ার কাছে ফেরত চাইছে সবসময়, এবং কূটনৈতিক একটা চাপের ভিতরে রাশিয়াকে সবসময় তারা রাখতে চেষ্টা করে। এটা নিয়ে দুই দেশের ভিতরে কিছু মানসিক দ্বন্দ্ব, কিছু সমস্যা এটা সবসময় দেখা দেয়। যেমন আপনার আলোচনাও হয় দুই দেশের, 1990-এর মাঝামাঝি দুই দেশের ভিতরে এটা সমাধানের জন্য আলোচনাও শুরু হয়েছে। কিন্তু যখন কোনো রুশ পেট্রোল বোট বা ওই দিক থেকে জাপানি কোনো মাছ ধরা নৌকা আসে, এদের মধ্যে আবার কিন্তু সবসময় যুদ্ধ বেঁধে যায় যে এটা আমাদের, একটা সমস্যার ভিতরে রয়েই গেছে। বর্তমানে এটা শাখালিন ওব্লাস্তের অন্তর্ভুক্ত, রাশিয়ার শাখালিন ওব্লাস্ত। ওব্লাস্ত কিছুই না, ওব্লাস্ত হলো আপনার একটা, যেমন আমাদের সিটি কর্পোরেশন ধরনের কিছু একটা আর কি, সেটা হলো ওব্লাস্ত, সরি প্রশাসনিক অঞ্চল এটা ওব্লাস্ত। সো এটা শাখালিন প্রশাসনিক অঞ্চলের আওতাভুক্ত এই জায়গাটা রয়ে গেছে। এবং 1994 সালে এখানে সমুদ্রের তলদেশ থেকে যে ভূমিকম্পটা হয়েছিল, আমরা জানি যে সবচেয়ে বড় সুনামির বিষয়টা, তখন এই কুড়িল দ্বীপপুঞ্জ থেকে 16 জন লোক মারা যায়। 1994-এর ইনসিডেন্টটা, সমুদ্রের তলদেশ থেকে যে ভূমিকম্প হয়েছিল, সেটার কারণে 16 জন মানুষ এই দ্বীপে মারা যায়। নাথুলা পাস, এটা তিব্বতী ভাষায় নাথুলা, দুইটা শব্দ, যদিও আমরা একসাথে লিখি, যখন লিখি তখন এইভাবে লিখি। আসলে নাথুলা, এইভাবে পাস লেখাটা এটা এক্সাজারেশন হয়ে যায়। তিব্বতী ভাষায় নাথুলা শব্দের অর্থ হলো লিসনিং এয়ার, নাথু। কান তো দুই ধরনের হতে পারে, একটা কান যেটা ডাম্প শুনে না, আর একটা কান যেটা শুনে। তো নাথু শব্দের অর্থ যে কানটা শোনে, খোলা কান শুনে, এটা ডাম্প কান না, নাথু। আর লা শব্দের অর্থ হলো তিব্বতী ভাষায় পাস। তবে নাথুলা মানে এই পুরা নাথুলা পাস যখন বলা হয়, এটা দুইবার বলা হয়ে যায়। তার মানে এটা লিসনিং ইয়ারের যে প্যাসেজ, যেটা এটা বলা বাংলা যদি করেন সেরকম একটা দাঁড়ানো। এটা মূলত আপনার চায়নার ভিতর, কি বলে, আপনার চায়নার সাথে বিজনেস করিডোর হিসাবে এটা সবসময় ব্যবহার করা হয়েছে। এখানে চলাচলের জন্য শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরকেই অনুমতি দেওয়া হয়। এটা প্রায় 54 কিলোমিটার ভারতের ভিতরে আছে, 54 কিলোমিটার। এখান দিয়ে শুধু ভারতীয়রাই পারাপার হইতে পারে, এবং সেটা সিকিমের ভিতর দিয়ে যেত। এটা একদিকে ভারতের সিকিম, এদিকে ভুটান, এদিকে তিবেত, এই জায়গাটা হলো আপনার নাথুলা পাস। তার মানে ইনফ্যাক্ট 3টা দেশের সীমানা আমি এখানে বলতে পারি, ভুটান, এটা তিবেত, আর এটা হলো আপনার সিকিম, এটা নাথুলা পাস। 3টা দেশের করিডোর বা 3টা দেশের বর্ডারিং এরিয়া আমরা বলতে পারি এটাকে। সো শুধু ভারতীয়রা এই সিকিমের রাজধানী গ্যাংটক, সে এই সিকিমের থেকে অনুমতি নিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনালরাই এই অঞ্চলটা পার হইতে পারে। এবং এটা যখন যুদ্ধ হলো 1962 সালে, তখন এটাকে বন্ধ করে দেওয়া হয় চায়নার সাথে ইন্ডিয়ার যখন। হ্যাঁ ভাই, ওখানে গেছেন না? হ্যাঁ, 1962 সালে এটা প্রথমে যুদ্ধের কারণে বন্ধ করে দেওয়া হয় নাথুলা পাস। এটা পাহাড়ের উপরে এবং খুব ঠান্ডা জায়গা। টেম্পারেচার প্রায় এখানে আপনার -9 ডিগ্রি পর্যন্ত চলে আসে এখানে, কখনো কখনো 4 ডিগ্রি সেলসিয়াস, মানে খুব ঠান্ডা জায়গা, খুব ন্যাচারালি এটা। এবং সর্বোচ্চ টেম্পারেচার এখানে জুলাই মাস বা এই সময়গুলোতে সর্বোচ্চ টেম্পারেচার থাকে 10 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, আর সর্বনিম্ন -9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসে। সো বাণিজ্য পথটা বন্ধ করে দেওয়া হয় 1962 চায়নার সাথে যুদ্ধের সময়। এবং সর্বশেষ এটা 2006 সালের 8 জুলাই 2006 এটা
ইন্ডিয়া খুলে দেয় স্রেফ বাণিজ্যিক কারণে এই পাসটাকে খুলে দেওয়া হয়, নাথুলাকে খুলে দেওয়া হয়। এখান দিয়ে এখন মোটামুটি কাজকাম চলছে, কিন্তু ঢুকতে হলে গ্যাংটক থেকে লিখিত অনুমতি নিয়ে কাউকে ওই জায়গা পার হতে হয়, না হলে পার হওয়া যায় না। নিজের ইচ্ছে মতন চাইলে আমার চলে গেলাম, সেটা সম্ভব না। গ্যাংটক গভর্নমেন্টের, দ্যাট মিনস সিকিম সরকারের অনুমতি নিয়েই শুধুমাত্র ওই এলাকাটা পার করা যায়। দেন আমরা আসি জাফনা। জাফনাটা ইনফ্যাক্ট জাফনা উপদ্বীপের নামে এটার নামটা হয়েছে। শ্রীলঙ্কার একদম উত্তরের অংশগুলো, এটা খুব পাহাড়ি এলাকা। অবশ্যই এটা সমুদ্রের অংশ, আমাদের বে অফ বেঙ্গলের অংশ তো বটেই, কিন্তু সাথে সাথে এটা পাহাড়ি এবং জঙ্গলাকীর্ণ একটা জায়গা। শ্রীলঙ্কার সর্ব উত্তরের দ্বীপ এটা, জাফনা দ্বীপ। এবং এইখানকার মানুষের ভাষা হলো তামিল ভাষা, এবং মানুষগুলো তামিল মানুষ। এটাই হলো বড় সমস্যা, যে তামিল এবং সিংহলি বলতে যারা শ্রীলঙ্কার, তারা নিজেদেরকে মেজরিটি, আমি বলবো না যে তারা নিজেদেরকে শ্রীলঙ্কান বলে বাকিদের বলে না, সেরকম না, তারা মেজরিটি আমরা বলতে পারি, এবং ইনফ্লুয়েন্সিয়াল তো বটেই। রাজা বা সব ওই সিংহলীদের ভিতর থেকেই হয়। সো স্বাভাবিকভাবেই তামিলরা সবসময় ডিপ্রাইভড ফিল করে থাকে। এই তামিলদের বিষয় একটা ইয়ে আছে, যে এটা জাফনাটার ব্যাপারে 1621 সালে এখানে পর্তুগিজরা প্রথমে এই জায়গাটা আবিষ্কার করে। পর্তুগিজ এক্সপ্লোরাররা এই জায়গাটা খুঁজে পায়, এবং এর কিছুদিন পরে 1659 সালে, অ্যারাউন্ড বোধহয় 30 বছর টছর হবে বা 28 বছর পরে, পর্তুগিজরা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ঢুকে পড়ে। ডাচ ইস্ট ইন্ডিয়া না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পর্তুগিজদের গন্ডগোল হয়। এই কারণে দেখবেন যে বার্লিনের যে গোপন চুক্তিটা হয়েছিল 1884 সালে, সেটার কারণই ছিল যে এই ইউরোপিয়ানরা সারা পৃথিবীতে, শুধু আফ্রিকা না, সারা পৃথিবীতে নিজেরা মারামারি করতো, গন্ডগোল করতো, সেটা থামানো এবং পৃথিবীটাকে ভাগাভাগি করা ইত্যাদি ইত্যাদি কারণে 1884 সালে বার্লিনে একটা গোপন সম্মেলন হয়েছিল। তো জাস্ট একটা কথা প্রসঙ্গে আমি বললাম যে প্রথমে পর্তুগিজরা আসলো, তারা ইউরোপিয়ান, এরপরে ওখানে ডাচরা এসে পর্তুগিজদের সাথে মারামারি শুরু করে দিল, ডাচ ইন্ডিয়া কোম্পানি, এবং পর্তুগিজদেরকে ওখান থেকে ভাগিয়ে দেওয়া হলো, এবং দীর্ঘদিন তারা ওখানে থেকেছে। 1796 সালে ব্রিটিশরা ওখানে ঢুকলো। মোটামুটি ততদিনে তো জাফনাকে একটা জায়গায় তৈরি করে ফেলেছে ডাচরা, তাদের ব্যবসার জন্য ওখানে বে তৈরি করা বা আপনার পোর্ট তৈরি করা, যা যা প্রয়োজন তা অনেক কিছু করে ফেলেছে তাদের ব্যবসার খাতিরে, সম্পদ আহরণের খাতিরে। 1796-তে এই শ্রীলঙ্কাকে সহ, যে ডাচ কোম্পানির সাথে তাদের যুদ্ধ হলো ব্রিটিশদের, এবং তাদেরকে সরিয়ে দিয়ে পুরো শ্রীলঙ্কাকে ব্রিটিশ কলোনিতে রূপান্তর করা হলো। এই জন্য শ্রীলঙ্কাতে আমাদের যখন দূতাবাস থাকে সেটাকে আমরা হাই কমিশন বলি। বাংলাদেশ এবং তারা ব্রিটিশ কলোনির অংশ ছিল, এই জন্য কমনওয়েলথের মেম্বার হিসাবে। তো 1796-তে দেখেন আসলো প্রথমে পর্তুগিজরা, তারপরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে তাদেরকে যুদ্ধ করে সরিয়ে দিল। 1796-তে এসে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশরা সরিয়ে দিয়ে পুরো শ্রীলঙ্কা দখল করে নিল এবং উপনিবেশ বা কলোনি তৈরি করে ফেললো। এই কলোনির বিরুদ্ধে স্বাভাবিকভাবে শ্রীলঙ্কানরা দীর্ঘদিন লড়াই করেছে, যুদ্ধ করেছে, এবং 4 ফেব্রুয়ারি 1948-এ শ্রীলঙ্কা স্বাধীন হয়। স্বাধীন হলো যে ঘটনাটা ঘটেছে, ব্রিটিশরা যেখানেই যায় সেখানে কিছু ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা অ্যাপ্লাই করে গিয়েছে সব জায়গায় অলমোস্ট। সো ব্রিটিশরা তার তামিলদেরকে কিছু উস্কে দিয়ে গেছে সবসময়, যে তোমরা ডিপ্রাইভড হচ্ছ। সো তারাও এটা মাথায় রেখেছে। যাই হোক, 1980 সাল থেকে এই জাফনার তামিলরা, এই যে এলটিটি আমরা যেটাকে বলে থাকি, লিবারেশন টাইগার তামিল ইলাম, এই এলটিটি বেলুপিল্লাই প্রভাকরণ এটা ছিলেন প্রধান। সো 1980-র দশক থেকেই জাফনাকে স্বাধীন করবে তারা, এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে তামিলরা যুদ্ধ, এবং প্রথম দিকে তো
অসহযোগ, প্রথম দিকে তো তারা ঝগড়া বিবাদ করা শুরু করেছে। ইনফ্যাক্ট ফুল স্কেল যুদ্ধ তারা শুরু করে 23/7/1983-তে, 23 জুলাই 1983। এবং এই তামিলদেরকে সবসময় ইন্ডিয়ান সরকার বলা হয়ে থাকে, এটা অফিসিয়াল ভার্সন চাইলে আমার পক্ষে দেয়া ঠিক হবে না, সবসময় ইন্ডিয়ান সরকার এই তামিলদেরকে প্রশ্রয়, আশ্রয়, অর্থ সবকিছু দিয়ে আসছে, অস্ত্র সবকিছুই দিয়ে আসছে। বিধায় তামিলদের সাথে সিংহলীদের বা শ্রীলঙ্কা সরকারের যুদ্ধ দীর্ঘ সময় যাচ্ছিল, যেহেতু ইন্ডিয়ান সাপোর্ট এই তামিলদের সাথে সফল ছিল। কিন্তু যখন ইন্দিরা গান্ধীকে মেরে দেওয়া হলো, এই তামিলরা যখন ইন্দিরা গান্ধীকে স্বর্ণ মন্দিরে মেরে দিল, তারপর থেকেই ইন্ডিয়া তামিলদের হাত ছেড়ে দেওয়ার ফলে শ্রীলঙ্কান সরকার ন্যাচারালি তাদের উপরে খুব হেভিলি অ্যাটাক করে এবং এদেরকে ডিসপার্স করে দেয় এবং ধ্বংস করে দেয়। সেটা ছিল 18 মে 2009, সর্বশেষ দিন ছিল তাদের জন্য, 2009। তার মানে এই জাফনার যুদ্ধ বা তামিলদের যুদ্ধ এই 23 জুলাই 1983 থেকে 18 মে 2009 পর্যন্ত জাফনা অঞ্চলে চলেছে। এখনো জাফনার ওই জায়গাগুলোতে সিংহলীদের বা শ্রীলঙ্কান আর্মিদের আনাগোনা উপস্থিতি আছে। আমি সর্বশেষ যখন গিয়েছি তখনও দেখেছি যে ওখানে আর্মিরাই সবকিছু কন্ট্রোল করছে, ম্যানেজ করছে। কাউকে যেতে হলে আর্মিদের অনুমতি নিয়ে ঢুকতে হয় ওখানে। তো স্বাভাবিকভাবে এখনো আইন শৃঙ্খলা রক্ষার্থে ওখানে তাদের স্কুলগুলোর ভিতরেও এখনো আর্মিরা টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে। সো যদিও আপাতত যদিও মনে হয় যে এলটিটি ধ্বংস হয়ে গেছে, বাট এর বীজ তো এখনো ভিতরে ভিতরে কোনো না কোনো ভাবে রয়ে গেছে। সো তামিল সিংহলী সরকার বা শ্রীলঙ্কার সরকার এটার ব্যাপারে এখনো সিরিয়াস এবং অঞ্চলগুলো তারা সেনাবাহিনীর নেতৃত্বে মানে অধীনে বা কর্তৃত্বের ভিতরে তারা এখনো রেখে দিয়েছে। মিন্দানাওয়ে আসি। আমি বেশিরভাগ আমাদের এশিয়ার জায়গা, কন্ট্রোভার্সিয়াল জায়গাগুলো নিয়ে আলাপ করতে চেষ্টা করছি। মিন্দানাও এটা হলো ফিলিপিনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। ফিলিপিনের সবচেয়ে বড় দ্বীপের নাম হলো লুজং। আর এটা হলো দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এবং এটা স্বায়ত্তশাসিত, মুসলিম অধ্যুষিত এবং এটার রাজধানীর নাম হলো সুলু। মিন্দানাও মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 2 কোটির উপরে জনসংখ্যা আছে এবং 98%ই এখানে মুসলমান, প্রায় 1,02,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া। এবং এই মুসলমানদের জাতিগতভাবে তারা হলো মোরো জাতি, মোরো মুসলিম, জাতিগত নাম তাদের। আমরা বাঙালি মুসলিম, ওরা মোরো মুসলিম এই অঞ্চলটাতে। এটা ইনফ্যাক্ট এটা ফিলিপিনের দক্ষিণ পশ্চিম অংশের জায়গাগুলো, এটা মিন্দানাওয়ে। এর মূল নাম ছিল মগিন্দানাও সালতানাত। এই অংশগুলো, দক্ষিণ পশ্চিমের অংশগুলো মাগুইন্দা, তাদের নিজস্ব ভাষায়। আমি লিখে দিই এটা, মাগুইন্দানাও সালতানাত বা সালতানাত অফ মাগুইন্দানাও যেটা বলেন, এই নামে তারা নিজেরা সবসময় ডাকতো। মিন্দানাও হলো স্প্যানিশরা যেহেতু ওই জায়গাতে ঢুকে গিয়েছিল 1943 সালে, এই তাদের যে স্টাইল, স্প্যানিশ স্টাইলে তারা মগিন্দানাওকে মিন্দানাও বলে ডাকা শুরু করছে। তো এটা আলটিমেটলি এখন মিন্দানাও হয়ে গেছে। মূল নাম ছিল মগিন্দানাও। এটা আমরা বলতে পারি স্প্যানিশ অপভ্রংশ হলো মিন্দানাও। এবং এই মগিন্দানাও শব্দের অর্থ হলো পিপল অফ দ্য লেক বা পিপল অফ দ্য ফ্লাড প্লেন। এর অর্থ হলো পিপল অফ দ্য লেক বা পিপল অফ দ্য ফ্লাড প্লেন। মানে পানির ভিতরের লোক, সহজ কথা হলো যারা পানির ভিতরের লোক আমরা বলতে পারি। এবং ওই জায়গাগুলো সবসময় মুসলমানরা, পশ্চিম মিন্দানাও বা মধ্য মিন্দানাও, সুলু দ্বীপ, পালোয়ান দ্বীপ, এগুলা সব মুসলমানদের শাসনের অধীনেই ছিল। স্প্যানিশরা প্রথমে এখানে প্রথম পৌঁছে এবং উপনিবেশ গড়ে তোলে 1543 সালের ফেব্রুয়ারির 2 তারিখে। 2 ফেব্রুয়ারি 1543-এ ওখানে প্রথম স্প্যানিশরা যায়, এই দ্বীপে ঢুকে এবং সেখানে তাদের
উপনিবেশ গড়ে তোলে। যে ভদ্রলোক এটাকে লিড দিয়েছিলেন ওনার নাম ছিল রুই লোবজে ডি ভিল্লোলোবাস। খুব ডিফিকাল্ট একটা নাম, আমি লিখি। রুই লোবজে ডি, বিশাল নাম, ডি ভিল্লালোবোস। এই ভদ্রলোক 1543-এর 2 ফেব্রুয়ারি প্রথম এই অঞ্চলে ঢুকে এবং সেখানে সে উপনিবেশ গড়ে তোলে। আমি দেখেন, একটু আগেই আমরা বলেছিলাম যে স্প্যানিশরা যেখানে গিয়েছে সাধারণত স্প্যানিশ সরকারের অর্থেই তারা এই ধরনের অভিযানগুলো পরিচালনা করত। যত খরচ হতো এই ধরনের অভিযানের জন্য স্প্যানিশ সরকারই এগুলা দিত। ফার্ডিনান্ড হোক আর যেই হোক না কেন, সরকারই দিত বা রাজার পক্ষ থেকে দেওয়া হতো। এবং ধর্মপ্রচারকে সেই সম্পদ আহরণের সাথে সাথে একটা বড় বিষয় হিসাবে কনসিডার করতো যে তোমরা যাচ্ছ ঠিক আছে, ওখানে 2জন পাদ্রী নিয়ে যাও, সাথে করে যাজক নিয়ে যাও, তারা যেন ওই অঞ্চলে মানুষের ভিতরে খ্রিস্টান ধর্মের প্রচার করে। সো একই ঘটনা এখানে ঘটেছে। স্প্যানিশ উপনিবেশ ওখানে একদম 1565 শতকের অবস্থান থেকে 1565 দশক থেকে নিয়ে স্প্যানিশ আমেরিকান যুদ্ধ পর্যন্ত 1898 স্প্যানিশ আমেরিকান যুদ্ধ পর্যন্ত তাদের উপনিবেশ ওখানে রেখেছে এবং মুসলমানদের ভিতরে খ্রিস্টান ধর্মকে ভারীভাবে তারা প্রচার করেছে এবং ন্যাচারালি অনেক লোক খ্রিস্টান হয়ে গেছে এবং মুসলমানদের সংখ্যা কমতে থেকেছে, খ্রিস্টানদের সংখ্যা বাড়তে থেকেছে। 19বিংশ শতাব্দীর শেষ দিকে এসে ইনফ্যাক্ট এই সময়গুলোতে আস্তে আস্তে তারা যে সুলতানগুলো যারা ছিল এবং এই ধরনের রাজা বা সুলতানদের একটা ক্যারেক্টার ছিল বেশিরভাগ ক্ষেত্রে, এরা খুব বেশি শক্তি সম্পন্ন ছিল না এবং বিলাস বাসনের ভিতরে থেকে পড়া অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো যে কারণে তারা যুদ্ধে কখনোই করতে পারতো না এবং টিকতোও না। এই সুযোগটা স্প্যানিশরা সব জায়গাতেই নিয়েছে, এখানেও তারা নিয়েছে। তারা যুদ্ধ করার কারণে এই সুলতানগুলো বিভিন্ন সময় হেরে গেছে তাদের কাছে এবং এক একটা জায়গায় হেরে গেছে এবং ওই জায়গাটা তারা পরিপূর্ণভাবে দখলে নিয়ে গেছে। তো নিতে নিতে পুরা এই দ্বীপ পুঞ্জটাকেই তারা আধিপত্য বিস্তার করে বসে থাকে। এই স্প্যানিশরা তারা এই পুরো দ্বীপে, মিন্দানাও দ্বীপের ভিতরে তাদের আধিপত্য বিস্তার করে। সর্বশেষ প্যারিসে যখন চুক্তিটা হলো, প্যারিস চুক্তি যেটা আমরা বলি 1898 সালে আমেরিকান এবং স্প্যানিশ যুদ্ধের যেটা ফলাফল, সেটার কারণে আমেরিকান যুদ্ধের অবসান হলো এবং স্পেনের কাছ থেকে $20 মিলিয়ন আমেরিকানরা এই পুরো ফিলিপিন্সটা কিনে নিল। তখন 1898 সালে স্প্যানিশ আমেরিকান যুদ্ধের ফলে স্প্যানিশরা যখন হেরে গেল তখন আমেরিকানরা $20 মিলিয়ন পুরো ফিলিপিন্সটা কিনে নেয়। এই স্প্যানিশদের কাছ থেকে সে কিনে নেয়। স্প্যানিশ লোকজনকে যেহেতু তারা খুব অত্যাচার করত, এই মানুষজনগুলো, ফিলিপিন্সের মানুষজনগুলো স্প্যানিশদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমেরিকানদেরকে তারা ওয়েলকাম করে এবং যুদ্ধের জন্য সব ধরনের সহায়তা তারা দিতে থাকে। কিন্তু যখন স্প্যানিশরা হেরে গেল, হেরে যাওয়ার কারণে আমেরিকানরা আসলো এবং শুধু প্রশাসনের পরিবর্তন হওয়া ছাড়া প্রকৃতপক্ষে কোনো স্বাধীনতা ফিলিপিনের লোকজন পায় নাই। পরে আবার ওই যে অবস্থা সে অবস্থায় তারা তিমিরে রয়ে গেছে। বাধ্য হয়ে তারা তখন আবার আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করেছে এবং 1946 সালের 4 জুলাই ফিলিপাইন স্বাধীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই দেখেন এই সময় আমেরিকানদের কাছ থেকে তারা বিজয় করে এবং এটা তারা ফিলিপিনের স্বাধীনতা লাভ করে। এই সময় যেমন আপনার 1898 সালে যখন ওখানে যিনি নৌ কমান্ডার ছিলেন, যিনি আমেরিকান নৌ কমান্ডার ছিলেন, যেটি দায়িত্ব বুঝে নিয়েছিলেন স্প্যানিশদের কাছ থেকে, ওনার নাম ছিল চার্লস উইলিয়াম। উনি তখন ওখানে যে মুসলমান শাসক ছিল ফিলিপাইনের ওই
তৎকালীন যে ফিলিপাইনের যিনি সুলতান ছিলেন, 1898-তে তো উনি বুঝে নিলেন, 1898-তে প্যারিস চুক্তির মাধ্যমে আমেরিকানরা নিয়ে নিল। ঠিক এর 1 বছর পরে 1899 সালে ওখানে ফিলিপিনের যিনি সুলতান ছিলেন জামালুল কিরাম, ওনার নাম ছিল জামালুল কিরাম, স্বাভাবিকভাবে তাকে এদের সাথে তো যুদ্ধে আর ওনার পেরে জামালুল কিরাম সাহেবের পারার কোনো সুযোগ ছিল না। তো তাকে তারা বাধ্য করে আমেরিকানরা এক ধরনের চুক্তির ভিতরে আসতে, সমঝোতা চুক্তিতে, যে এটা আমেরিকানরাই চুক্তির সারমর্ম যদি বলি সেটা এরকম যে এই অঞ্চলটা আমেরিকাই ভোগ দখল করবে, তোমরা পাইলে কিছু টাকা নিও, মাঝে মধ্যে না পারলে না নিও, এই ধরনের একটা বিষয় ছিল। সো অঞ্চলটার প্রকৃতপক্ষে পুরাপুরি আমেরিকানদের শাসনে চলে এবং 1913 সাল নাগাদ মার্কিনীরা পুরো মুসলিম এলাকা সহ পুরো এলাকাগুলো দখল করে নেয়। 1913 সালে এই নাগাদ তারা মুসলমানদের যত এলাকাগুলো ছিল, যেখানেই ছিল, সবগুলো দখল করে নেয় এবং মুসলমানদেরকে সংখ্যালঘু জাতিতে পরিণত করার জন্য যেগুলো দরকার, স্প্যানিশরা যেখানে শেষ করে গিয়েছিল তাদের খ্রিস্ট ধর্মের প্রচার, সেখান থেকে তারা আরো বেশি জোরে সোরে খ্রিস্ট ধর্মের প্রচার ওই অঞ্চলে চালায়। খ্রিস্টান বসতি তারা বাইরে থেকে এনেও স্থাপন করে দেয় এবং খ্রিস্টানদের তখন সংখ্যালঘুর থেকে সংখ্যাগুরুতে পরিণত করে মুসলমানরা সংখ্যালঘুতে পরিণত হয়ে যায়। এইটার কারণে 1972 সালের 21 অক্টোবর অক্টোবর 1972 এই সময়টাতে নূর মিসওয়ারি, একজন উনি ফিলিপিনো নাগরিক মুসলমান, উনি প্রথম মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করেন। নূর মিসওয়ারি মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, MNLF, মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করেন। তার উদ্দেশ্য ছিল ওই অঞ্চলটাকে, বিশেষ করে যে অঞ্চলটাতে তারা আছে ওই অঞ্চলটাকে স্বাধীন করা। বাট উনি যুদ্ধ চালিয়ে গেছেন, কখনো পেরেছেন কখনো পারেন নাই, কিন্তু আন্দোলন উনি চালিয়ে গেছেন। এরপরে একজন শিক্ষক, ওনার নাম সালামাত হাসিম, তাকে বলা হয় উস্তাদ সালামাত হাসিম। উস্তাদ মানে ক্লাসের শিক্ষক না, সম্মানজনক হিসাবে তাকে উস্তাদ বলা হয়, উস্তাদ সালামাত হাসিম। উনি নতুন আর একটা দল, যেহেতু MNLF খুব, উস্তাদ সালামাত হাসিম, উনি 1977 সালে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট গঠন করেন। ন্যাশনাল থেকে উনি ইসলামিক চলে আসলেন, ইসলামিক লিবারেশন ফ্রন্ট গঠন করলেন এবং স্বাভাবিকভাবেই তারা খুব ফিলিপিন সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তারা চাচ্ছিল স্বাধীনতা না হলে অ্যাটলিস্ট স্বায়ত্ত শাসন, এবং এই সশস্ত্র আন্দোলনটা বেশ ভয়ঙ্কর রূপ, দীর্ঘদিন ধরে এটা চলতে থাকে। ফিলিপাইন সরকারও তাদের উপরে অনেক ধরনের, স্বাভাবিকভাবে তারা চেষ্টা করেছে এদেরকে দমন করার। আর উস্তাদ সালামত হাসিমের গোষ্ঠী ইসলামিক লিবারেশন ফ্রন্ট, তারা চেষ্টা করেছে সরকারকে ওখান থেকে সরিয়ে দেওয়ার। সো ফাইনালি যেটা হয়েছে 2014 সালের 27 মার্চ, 2014 সালের 27 মার্চ ফিলিপিনো সরকারের সাথে এই ইসলামিক লিবারেশন ফ্রন্টের একটা সফল আলোচনার ভিত্তিতে সরকার ওই অঞ্চলটাকে স্বায়ত্ত শাসন দিতে স্বীকৃতি দেয়। 27 মার্চ 2014 ফিলিপিনো সরকার একটা সফল আলোচনার মাধ্যমে এই অঞ্চলটাকে মানে স্বায়ত্তশাসন দিবে বলে রাজি যখন হয়, তখন এই মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের লোকজন তারা মানে যুদ্ধ বন্ধ করে এবং যুদ্ধ বিরতি দিয়ে অস্ত্র বিরতি তারা দেয়, যে ঠিক আছে। এরপরে তো আলোচনা চলতে থাকে। সর্বশেষ জুলাই 2018 এসে এই মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সাথে ফিলিপিনো সরকারের একটা চুক্তি স্বাক্ষর হয় 2018 সালে। এই চুক্তিটার নাম হলো বাংসমোরো অর্গানিক ল। এটা একদম লেটেস্ট বিষয়।
বাংসামোরো অর্গানিক ল। ইনফ্যাক্ট এটা চুক্তি একটা, বাট এটা আইন হয়ে গেছে। এই চুক্তির বুনিয়াদে 2019 সালে ওখানে 2টা গণভোট হয়, একটা হয় 21 জানুয়ারি, একটা হয় 6 ফেব্রুয়ারি। 21 জানুয়ারি এটা 2019 সালে, আর একটা 6 ফেব্রুয়ারি 2019 সালে 2টা গণভোট হয়। 2টা গণভোট কেন? ওই চুক্তি অনুযায়ী বলা ছিল যে একটাতে তাদের যে সীমানা আছে এখন, এই সীমানা বাড়াতে হবে, আর একটাতে বলা আছে যে এইখানে যে স্বায়ত্তশাসন মোরোরা উপভোগ করবে, এই স্বায়ত্তশাসনের পরিধি বাড়াতে হবে। হয়তো 5টা বিষয়ে তারা স্বায়ত্তশাসন আগের থেকে সরকার দিতে চেয়েছে, সেখানে তাদের নেগোসিয়েশন ছিল যে 5টা না, হয়তো আমাদেরকে 7টা দিতে হবে, 8টা দিতে হবে, 10টা দিতে হবে। তো সেটার জন্যই এই 2টা গণভোট হয়, এবং গণভোটে স্বাভাবিকভাবেই ইসলামিক লিবারেশন ফ্রন্ট তারাই বিজয়ী হয়, এবং সাধারণ মানুষ তাদের পক্ষেই ভোট দিয়েছে। যে কারণে তাদের যে সীমানা, মোরো এলাকা যেটা তাদের সীমানা, এই মিন্দানাওয়ের যে সীমানা, সেটাও বর্ধিত করে দেওয়া হয় মুসলমানদের জন্য, গণভোটে যেহেতু জিতে গেছে, এবং স্বায়ত্তশাসনের পরিধিও বাড়িয়ে দেওয়া হয়। এর প্রেক্ষিতে 22 ফেব্রুয়ারি 2019 এখানে এই দ্বীপের ক্ষমতা একটা ট্রানজিশনাল অথরিটির কাছে দেওয়া হয়। ওটার নাম ছিল বাংসামোরো ট্রানজিশন অথরিটি, বিটিএ বলতো, বাংসামোরো ট্রানজিশনাল অথরিটি। এই অথরিটি 22 মার্চ তারিখে দায়িত্ব গ্রহণ করে, শপথ গ্রহণ করে, কিন্তু তাদের উদ্দেশ্য এই ছিল না যে তারাই এটা কন্টিনিউ করবে, এটা ট্রানজিশনাল পিরিয়ডের জন্য। সো এই ট্রানজিশনাল পিরিয়ডটা থেকে তারা শপথ গ্রহণ করার পরে সর্বশেষ 29/3/2000 তারিখ 2019, 29 মার্চ 2019 এই সময় এসে মুসলমানদের কাছে এই ট্রানজিশনাল অথরিটি মুসলমানদের কাছে, এটা BARRSM বলে, বাংসামোরো অটোনোমাস রিজিয়ন ইন মুসলিম মিন্দানাও, বাংসামোরো অটোনোমাস রিজিয়ন ইন মুসলিম মিন্দানাও, BARMM, বাংসামোরো অটোনোমাস রিজিয়ন ইন মুসলিম মিন্দানাও, এই নাম দিয়ে এই ট্রানজিশনাল BTA যেটা ছিল এখানে, BTA মার্চ মাসে এসে এদের কাছে, এরা মুসলমান, এদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেয়, এবং এরা এখন 3 বছরের জন্য নিয়োজিত আছে। 2022 সালে গিয়ে এরা পরিপূর্ণ শাসন ব্যবস্থা তাদের হাতে পাবে, স্বাধীনতা না, পরিপূর্ণ স্বায়ত্ত শাসন। যেহেতু অনেক ধরনের আইন কানুন বিধা বা বিভিন্ন ধরনের নেগোসিয়েশন সরকারের সাথে করতে হবে, এই জন্য ট্রানজিশনাল পিরিয়ড চুক্তি অনুযায়ী, ওই যে বাংসামোরো অর্গানিক ল অনুযায়ী 3 বছরের এই ট্রানজিশনাল পিরিয়ডটা রাখা হয়েছে। 2022 সালে গিয়ে মার্চ মাসে এটা নতুন একদম পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন এই অঞ্চলের মুসলমানরা পাবে। এখন ওইখানে যিনি চিফ মিনিস্টার আছেন, ওনার নাম মুরাদ ইব্রাহিম। মুরাদ ইব্রাহিম। আচে ইন্দোনেশিয়ার একটা জায়গা, এটা তো ফিলিপিন্স গেল। ইন্দোনেশিয়া ইনফ্যাক্ট সেই 12শো শতাব্দী থেকেই মুসলমান প্রাধান্য সবসময় ছিল। যাই হোক, এটা ইন্দোনেশিয়ার সর্বপশ্চিমের একটা প্রদেশ আছে, এবং এটা সুমাত্রা যে দ্বীপপুঞ্জ আছে, সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্তে, এটা রাজধানীর নাম বান্দা আছে, এবং এটা একটা বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদাপ্রাপ্ত প্রদেশ ইন্দোনেশিয়ার। এইটা একমাত্র এলাকা ইন্দোনেশিয়ার ভিতরে একমাত্র প্রদেশ যা এখনো এখানে সরকারিভাবে শরিয়া আইনকে অনুশীলন করে। খুবই ধর্মীয়ভাবে এটা রক্ষণশীল একটা অঞ্চল, এবং তারা শরিয়া আইন এখানে এখনো প্র্যাকটিস করে এই আচে অঞ্চলের মানুষ। ইনফ্যাক্ট এই আচেতে 1250 শতাব্দীতে, 1250-এর দশক, এই সময় এখানে মুসলমানদের আবির্ভাব ঘটে, ইসলামের বিস্তার শুরু হয়, এবং এই আচে থেকে পুরো সাউথ ইস্ট এশিয়াতে, সে আপনি ফিলিপিন বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, এই অঞ্চলগুলোতে, সাউথ ইস্ট এশিয়ার অঞ্চলগুলোতে ইসলামের প্রসার এখান থেকে হয়েছে বলে ইতিহাসবিদরা বলে থাকেন, এই আচে অঞ্চল থেকে। এবং এটা খুব ধন সম্পদওয়ালা একটা জায়গা ছিল, যেখানে প্রচুর
চাষযোগ্য সম্পদ, ধন সম্পদ, প্রাকৃতিক গ্যাস, তেল, এটা ভরপুর এই অঞ্চলটা, এই প্রদেশটা। সুতরাং এখানের উপরে অনেকেরই লোভ সবসময় ছিল, এখনো আছে। এবং এখানে ডাচরা উপনিবেশ করে সেই 17th সেঞ্চুরিতে, ডাচদের উপনিবেশ ছিল। ইন্দোনেশিয়ান সরকার নিজেও তারা এই অঞ্চলটাকে তাদের কবজায় রাখতে সবসময় চেষ্টা করেছে, এবং অন্যান্য যারাও বিভিন্ন বহিরাগত শত্রু ছিল যারা, তারা আচেহকে সবসময় রাজনৈতিকভাবে তারা নিতে চেষ্টা করেছে তাদের সাথে। বাট আচেহের লোকজনগুলো বেশ স্বাধীন চেতা রাজনৈতিকভাবে, এবং তারা সবসময় এগুলোকে প্রতিরোধ করে আসছে। প্রতিরোধের ইতিহাস তাদের সবসময় ছিল। 2004-এর সুনামিতে এই অঞ্চলে, এই আচেতে পশ্চিম উপকূলে এক প্রচণ্ড এখানে ধ্বংস হয়ে যায়। প্রায় 1,70,000 লোক এই সুনামিতে মারা যায়। এই আচে অঞ্চলের 1,70,000 মানুষ এখান থেকে মারা যায়। 1976 সালের 4 ডিসেম্বর এই সময়ে আচে অঞ্চলের লোকজন স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে, যেটার নাম ছিল ফ্রি আচেহ মুভমেন্ট। ফ্রি আচেহ মুভমেন্ট, স্বাধীনতার আন্দোলন তারা শুরু করে। ইন্দোনেশিয়ান সরকার থেকে তারা সরে চলে আসতে চেষ্টা করে। বাট এটা নিয়ে অনেক স্বাভাবিকভাবে যখন একটা আন্দোলন হয় সেখানে রক্তক্ষয় হয়, সেখানে যুদ্ধ বিগ্রহ হতে থাকে। সর্বশেষ 15 আগস্ট, জাতির জনক আমাদের যেদিন চলে গেলেন দুনিয়ার, 15 আগস্ট 2005 এই তারিখে আচের সাথে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মধ্যস্থতায় আচের যারা প্রশাসনিক বা আচের যারা লোকজন ছিল তারা ইন্দোনেশিয়ান সরকারের সাথে একটা সমঝোতা চুক্তিতে পৌঁছে এবং সশস্ত্র আন্দোলনের সমাপ্তি এই সময় ঘোষণা করে, এবং ইন্দোনেশিয়ান সরকার এই অঞ্চলটাকে বিশেষ স্বায়ত্তশাসন দিয়ে দেয়। এটা হলো আচের অংশ। হংকং বা হংকং বিশেষ মানে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া। চীনে 2টা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন আছে, এসএআর বলা হয়। একটা হলো হংকং, একটা হলো ম্যাকাও। হংকং একটা, ম্যাকাও একটা। ম্যাকাও মাকাও যা বলেন বলতে পারেন, এই দুইটাই স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন, এসএআর, বিশেষ প্রশাসনিক অঞ্চল এটা। হংকংটা হলো আপনার পিআরসি, যেটা ওখানে তো 2টা এখনো চীন, একটা হলো পিপুলস রিপাবলিক অফ চায়না আর একটা হলো রিপাবলিক অফ চায়না। আরওসি এটা হলো তাইওয়ান, আর এটা হলো মেইনল্যান্ড চায়না, এটা তাইওয়ান। আরওসিতে তাইওয়ান বোঝা, পিপুলস রিপাবলিক অফ চায়না হলো মেইনল্যান্ড চায়না। সো এই গণচীন, বাংলা আমরা বলি এটাকে গণচীন। গণচীনের দক্ষিণ পশ্চিম উপকূলের একটা বিশেষ প্রশাসনিক অঞ্চল হলো হংকং এসএআর, হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। এটা বিশ্বের সবচেয়ে বর্তমানে গুরুত্বপূর্ণ আর্থ বাণিজ্যিক কেন্দ্র এবং সবচেয়ে বড় সমুদ্র বন্দরে পরিণত হয়েছে, এবং প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি বড় গভীর পোতাশ্রয় এই হংকং, যে কারণে জাহাজ পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে হংকং। হংকংয়ের মূল ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি হলো পর্যটন, তারপরে মৎস্য আহরণ। এর আগে কৃষিও ছিল এক সময়, এখন মূলত পর্যটন এবং মৎস্য আহরণটা এদের মূল অর্থনৈতিক খাত হংকংয়ের জন্য। ইভেন হংকংয়ের কি বলে আপনার ইউনিভার্সিটি যেটা আছে, হংকং ইউনিভার্সিটি বিশ্বের টপ বিশ্ববিদ্যালয়গুলোর একটা। প্রচুর সিনেমা ওখানে, ব্রিটিশদের প্রচুর সিনেমা ওখানে শুটিং করা হতো। হংকংয়ের যারা নায়ক আছে আপনারাও অনেককে চিনেন, যারা চাইনিজ স্টাইল বা যারা মুভি দেখেন তারা ভালো বলতে পারবেন। চলচ্চিত্র নির্মাণের কেন্দ্র এটা। 3000 বছরের উপরে এই অঞ্চলগুলোতে মানুষের বসবাস আছে। এই জায়গাটাতে প্রথমে ব্রিটিশ বণিকরা 1821 সালে এসে ঘাঁটি গাড়ে। 1821 সালে ব্রিটিশ বণিকরা এই পোতাশ্রয় ব্যবহার করা শুরু করে, হংকং পোতাশ্রয় ব্যবহার করা শুরু করে। এবং এই লোকগুলো স্বাভাবিকভাবে, ব্রিটিশ তো ব্রিটিশই, এই 1800 সালের মাঝামাঝি সময়ে তারা 2টা যুদ্ধে জড়িয়ে যায় চায়না সরকারের সাথে। এটা কিং সরকার বা চিং সরকার বলা হয়, উচ্চারণ KING, বাংলায় আমরা বলি কিং,
বাট এটা চাইনিজরা বলে চিং সরকার, চিং বা সিং দুটার যেটা, চিং বলে বা সিং বলতে পারেন, চাইনিজরা এই দুই নামের ডাকে আর কি। তো আর আমরা কিউ হিসাবে এটাকে কিং হিসাবে লিখে থাকি। এনিওয়ে, ওখানে আফিমের যুদ্ধ, আমরা ওপিয়াম ওয়ার, ওপিয়াম ওয়ার 1, ফার্স্ট ওপিয়াম ওয়ার, সেকেন্ড ওপিয়াম ওয়ার, এটা 1842 সালে ফার্স্ট ওপিয়াম ওয়ারটা হলো 1842 সালে, আর এর 1860 সালে মাত্র 18 বছর পরে সেকেন্ড ওপিয়াম ওয়ার হয়। এই ওয়ারের কাহিনী ছিল যে ব্রিটিশরা তারা ওখানে আফিম নিয়ে আসতো ব্রিটেন থেকে, এনে ওইখানে ব্যবসা করতো, মানে মানুষদেরকে আফিমের নেশা ধরিয়ে দিয়েছে এবং ইয়াং জেনারেশনকে মোটামুটি ধ্বংস করে ফেলতেছিল। এই জন্য ওই সময় যারা রাজা ছিলেন, চিং বা কিং যাই বলেন, এই সাম্রাজ্য, তারা ব্রিটিশদের বিরুদ্ধে এটা নিয়ে যুদ্ধ ঘোষণা করে, তাদেরকে ঠেকানোর চেষ্টা করে তোমরা ড্রাগ এনো না আমাদের দেশে, কিন্তু ব্রিটিশরা শুনে না। তো তাদের সাথে এটা যুদ্ধ হয়, এই জন্য এটাকে ওপিয়ামের যুদ্ধ বলে, বা কি বলবেন এটাকে, আফিমের যুদ্ধ, প্রথম আফিমের যুদ্ধ আমরা বলতে পারি। যুদ্ধ যখন হয়েছে এখানে ব্রিটিশরা জয়লাভ করেছে এবং সিং সাম্রাজ্য, তারা সিং রাজারা হেরে যেয়ে এখানে হংকং দখল করে, এই জায়গা যেহেতু চাইনিজরা হেরে গেল, সেই জন্য ব্রিটিশরা এই হংকংকে এখানে দখল করে নিয়ে তাদের উপনিবেশ তৈরি করে 1842-এ। এরপরে 1860 সালে আর একটা যুদ্ধ হয়, যেটাকে দ্বিতীয় ওপিয়াম যুদ্ধ বলা হয়। এটা ছিল আর একটা অন্য মানে উসিলা আর কি। যখন প্রথম যুদ্ধটা 1842 সালে যে হেরে যে চুক্তিটা চায়নার সাথে ব্রিটেনের হয়েছিল, ইংলিশদের হয়েছিল বা ব্রিটিশদের হয়েছিল, সেই চুক্তিটাতে তারা আরো বেশি সুযোগ সুবিধা পেতে চাইছিল ব্রিটিশরা, কিন্তু চাইনিজরা সেটা আর রাজি হচ্ছিল না, যেহেতু একটা চুক্তি তো হয়ে গেছে, এমনিতেই তাদের মন খারাপ, এরপরে আরো যদি চায় সেটা তারা দিতে চাচ্ছিল না। এই জন্য 1860 সালে এই একটা উসিলা তৈরি করে ব্রিটিশরা। সেই উসিলাটা ছিল এই হংকংয়ের পোতাশ্রয়ে একটা চাইনিজ জাহাজ ওখানে ভিড়া ছিল। এই চাইনিজ জাহাজ, চাইনিজ মালিক, সে এটা ব্রিটিশদের কাছ থেকে কিনেছিল, কিনে আনার পরে রেজিস্ট্রেশনটা চায়নারই ছিল। তো কিন্তু আনার কারণে ওইখানে ব্রিটিশ একটা পতাকা ওই জাহাজে উড়ছিল বা লাগানো ছিল। কিছু যারা জলদস্যু এবং মানে আপনার দুষ্কৃতিকারী, এদেরকে তাড়া করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোক, চাইনিজ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোক, এদের পিছনে তাড়া করতে গিয়ে ওই যে ফ্ল্যাগটা ছিল ব্রিটিশ ফ্ল্যাগ ওই জাহাজে, সেই ফ্ল্যাগটা একটু ছিঁড়ে যায় বা নড়ে সরে যায়। এইটাকে তারা তখন ব্রিটিশ কনসাল যিনি ছিলেন হংকংয়ে, সে এই উসিলাকে তৈরি পায়, এই যে প্লিটা, এই প্লিটাকে গ্রহণ করে চাইনিজদের কাছে চিঠি লেখে যে এটা আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, তোমরা আমাদের ফ্ল্যাগ ভেঙে ফেলেছো। আর চায়নার রাজাদের কথা ছিল যে আমরা তো ভাঙি নাই, এটা তো ওখানে তোমরা খারাপ লোক, একটা হলো যে ওটা চাইনিজদেরই জাহাজ এবং ওখানে কিছু দুষ্কৃতিকারী ঢুকেছে, তাদেরকে ধরতে গিয়ে ধস্তাধস্তি হওয়াতে এটা হয়ে গেছে, সুতরাং এটা মাপ চাওয়ার তো কোনো কারণ নাই, ইচ্ছাকৃতভাবে করা হয় নাই। এইটা নিয়ে আমেরিকানরা তখন ব্রিটিশদের সাথে যোগ দেয়, দিয়ে এদের সাথে যুদ্ধ করে আবার এখানে হেরে যায়। 1860-এ হেরে যাওয়ার পরে কাউলুন দ্বীপটা, হংকংয়ের পাশে কাউলুন, প্রথম তো হংকং নিল 42 সালে, এরপরে কাউলুনটাকেও এই দ্বিতীয় ওপিয়ামের যুদ্ধে এরা নিয়ে নেয় চাইনিজরা, ব্রিটিশরা। তার মানে হংকং এবং কাউলুন দুটোই তারা নিয়ে নিল। এরপরে চাইনিজ সরকার ন্যাচারালি তারা ভয়ও পেয়েছে, তাদের যে শক্তি সামর্থ্য দিয়ে তারা পারবে না, তারা বুঝে গেছে। এরপরে বিভিন্ন আবার নেগোসিয়েশন করা শুরু করে ব্রিটিশরা, এবং তাদের নেগোসিয়েশনের ফলে 1898 সালে যে প্যারিসের যে চুক্তি হলো, ওই 1898 সালে এই হংকংয়ের এই অঞ্চলটাকে, হংকং এবং কাউলুন 99 বছরের জন্য লিজ নেয় চাইনিজদের কাছ থেকে। 98 সালে 99 বছরের লিজ নেয়। এই লিজ সর্বশেষ 1884 সালে মার্গারেট থ্যাচার যখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার সাথে চাইনিজদের দেন দরবার শুরু হয় এবং মার্গারেট থ্যাচার এটা এগ্রি করেন যে ঠিক আছে, এটা 99 বছরের জন্য যেহেতু দেয়া হয়েছে তোমাদেরকে, আমরা এটা ছেড়ে দিব সময় মতোই তোমাদের কাছে। থ্যাচার এটার জন্য এগ্রি করে এবং তাদের চুক্তির কথা অনুযায়ী জুলাই মাসের 1 তারিখে 1 জুলাই 1997-তে এই দ্বীপটা চাইনিজদের হাতে 99 বছর শেষে চাইনিজদের হাতে ব্রিটিশরা ফেরত দেয়। কিন্তু
ওখানে তারা শর্ত কিছু লাগিয়ে রাখে, ভেজাল তো বাঁধানোই, বলছে যে এটা 50 বছরের জন্য স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন থাকবে, যেখানে চাইনিজ কোনো আইন বা চাইনিজ অর্থনীতি রাজনীতি কিছুই চলতে পারবে না। তো চাইনিজরা সেটাও মেনে নিয়েছে 50 বছরের জন্য, যে তাদের অর্থনীতি, যেহেতু চায়নার অর্থনীতি কমিউনিজমের অর্থনীতি আর ওদের অর্থনীতি হলো ফিউডালিজম, পুঁজিবাদী অর্থনীতি। সো এই 50 বছর পর্যন্ত অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা সবই ওখানে ব্রিটিশরা যেভাবে রেখে গেছে, গণতন্ত্র, ইলেকশন সবই হবে, চায়নার মতন থাকতে পারবে না। এই জন্য চাইনিজ এটা মেনেও নিয়েছে। ম্যাকাওয়ের ব্যাপারেও একই ঘটনা ঘটেছে। সো এই কারণে বলা হয় এক দেশ দুই নীতি। হংকং এবং ম্যাকাওয়ের জন্য তারা তাদের সব ব্যবস্থাপনা, রাজনীতি বা গণতন্ত্র সবকিছু তারা তাদের বিচার ব্যবস্থা সবকিছুই করে। মাঝখানে এই যে গত 2 বছর আগে যে সমস্যাগুলো হলো, ওখানে একজন চাইনিজকে মেরে, মানে চাইনিজ একজন লোককে খুন করে ওই খুনিটা হংকংয়ে গিয়ে লুকিয়েছে, তাকে ফেরত আনা নিয়ে চাইনিজ সরকারের সাথে হংকংয়ের সরকারের বেশ বড় রকমের ঝামেলা হয়ে গেল, এবং সেখানে হংকংকে স্বাধীন করার ব্যাপারে এক বড় ধরনের আন্দোলন শুরু হয়ে গেছে। যাই হোক, সেটাও চাইনিজরা থামিয়েছে আলটিমেটলি। আমেরিকানরা হংকংয়ের এদেরকে উস্কাইতে থাকে, ব্রিটিশরা উস্কাইতে থাকে। এখনো হংকংয়ে প্রায় 1.5 লাখের উপরে ব্রিটিশ পাসপোর্টধারী নাগরিক আছে, এবং ব্রিটিশরা একসময় বলেছেও যে ওখানে যত লোক আছে আমাদের উপনিবেশ থাকাকালে, এদের সবাইকেই আমরা ব্রিটেনে নিয়ে আসতে রাজি আছি। সো যাই হোক, এটা খুব উন্নত একটা অঞ্চল। এটা 2019 সালের ইউএন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এদের অবস্থান 4র্থ, এবং গড় আয়ু বিশ্বের সর্বোচ্চ এদের, এই হংকংয়ের মানুষের। এবং গণপরিবহন ব্যবস্থা এত ভালো যে মোটামুটি সব লোক, 90%-এর উপরের লোক এখানে গণপরিবহন ব্যবহার করে, এবং তাদের জিডিপি পার ক্যাপিটা $48,000 উপরে, $48,713 পার ক্যাপিটা জিডিপি, 2019 সালের হিসাব এটা। সো এত ধনী একটা জায়গা এরা। সো দিস ইজ হংকং। ম্যাকাও এটা পর্তুগিজদের ছিল, হংকংটা ছিল ব্রিটিশদের, ম্যাকাওটা ছিল পর্তুগিজদের। পর্তুগিজরা আবার একটু ভিন্ন রকমে এটাকে হ্যান্ডেল করেছে। তারা এই জায়গাতে প্রথম 16 শতকের মাঝামাঝি সময় পর্তুগিজরা আসে, এবং 1999 সাল পর্যন্ত এরা থাকে। 16 শতকের মাঝামাঝি বলতে এটা 1557 সালে পর্তুগিজরা ওখানে আসে, এবং ভালো সম্পর্ক তৈরি করে তারা চীনের সম্রাটের সাথে ভালো সম্পর্ক রেখে ওই চীন সরকারকে ইজারা দিয়ে বন্দর হিসাবে বা তাদের জাহাজ উঠানামার জায়গা হিসাবে ম্যাকাওকে ব্যবহার করত। এইভাবে 1887 সাল পর্যন্ত চলে। 1887-তে এসে এদেরকে হংকং ইফেক্টে ধরে বসে। হংকং যেহেতু যুদ্ধ করে স্বাধীন হয়ে যেতে পারে, মানে কলোনি করে ফেলতে পেরেছে ব্রিটিশরা, তো এরাও ওইটা দেখে উদ্বুদ্ধ হয়ে যায়। মানে কি বলবো, একজনকে দেখে আর একজন উদ্বুদ্ধ হয়ে গেছে, এবং চীনের বিরুদ্ধে স্বাভাবিকভাবে পর্তুগিজরা তখন বিদ্রোহ ঘোষণা করে, এবং এই জিতেও যায়। জিতে এই ম্যাকাও অঞ্চলটাকে পর্তুগিজ কলোনিতে পর্যবসিত করে দেয় 1887 সালে। সর্বশেষ এটা 1999 সালের 19 ডিসেম্বর 1999 সালে পর্তুগিজরা এই অঞ্চল থেকে চলে যায়। মোটামুটি বলা হয় যে এটা শেষ কলোনি ছিল ইউরোপিয়ানদের আমাদের এশিয়ায়। পর্তুগিজদের যাওয়ার সাথে সাথে এই কলোনিটাও শেষ হয়ে যায়। এখানেও একই ব্যবস্থা, ওই এক চীন দুই নীতি, তাদের সবকিছু নিজস্ব ব্যবস্থাপনার ভিতরে 50 বছরের জন্য রেখে যাওয়া হয়েছে, যেটা 2049 পর্যন্ত এটা চলতে থাকবে। এখানেও বিশ্বের সবচেয়ে 4র্থ গড় আয়ু এই ম্যাকাওয়ের মানুষের বলা হয়ে থাকে। তাইওয়ান, দেরি হচ্ছে কি? হ্যাঁ, কন্টিনিউ করি কি, শুধু অন্তত চায়নার এগুলা শেষ করি ভাই। আচ্ছা, তাইওয়ানের নাম হলো রিপাবলিক অফ চায়না, ROC, রিপাবলিক অফ চায়না। এটা চায়না, এখন এটা চায়নার অংশ হিসাবেই দাবি করা হয়। আমেরিকানরা তাদেরকে এই রিপাবলিক অফ চায়নাকে মূল ভূখণ্ডের বাইরে আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দিতে চায়। এটা নিয়ে চায়নার সাথে আমেরিকার গন্ডগোল আছে। চায়নার সাথে আমেরিকার তো অনেক কারণেই সমস্যা, যে কারণে আমেরিকানরা ROC-কে উস্কাইতে থাকে, মানে তাইওয়ানকে সবসময় উস্কাইতে থাকে চায়নার বিরুদ্ধে লড়ার জন্য। আর চায়না তাইওয়ানকে এক চায়নার একটা অংশ হিসাবে মনে করে, অন চায়না পলিসি। তো চায়নার সাথে যারা সম্পর্ক ভালো রাখতে চায়
তাদেরকে ওয়ান চায়না পলিসি মেনেই চলতে হয়, যে তিব্বত, ম্যাকাও, তাইওয়ান, হংকং যাই আছে এগুলো সব চায়নারই একটা অংশ। এরকম যদি কেউ না মানে তাদের সাথে সম্পর্ক কখনো উষ্ণ হয় না চায়নার, কারণ এটা তাদের অস্থিমজ্জার একটা বিষয় বলে তারা চিন্তা করে। তো তাইওয়ানটা হলো চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ অংশে বা দক্ষিণ পূর্ব উপকূলের একটা দ্বীপ। এটাও একটা দ্বীপ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এটা চায়নার অধীনে হয়ে চলে আসছে। এখানে প্রধান ভাষা ম্যান্ডারিন, আর চায়নার মূল ব্যবসা হলো কৃষিজাত রপ্তানি এবং উচ্চ প্রযুক্তি, পর্যটন শিল্প, এগুলো তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি তাইওয়ানের। ইনফ্যাক্ট যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ করা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেই সময় ওই জায়গায় চিয়াং কাইশেক ছিলেন প্রধান ওখানকার। চিয়াং কাইশেক, কেউ কিয়াংও বলতে পারে, ওই যে কিউ দিয়ে এই জন্য চিয়াং কাইশেক। তাইওয়ানের ওই অংশের নেতা ছিলেন চিয়াং কাইশেক, এবং তার দলের নাম ছিল কুওমিনতান। এটা তার দলের নাম, জাতীয়তাবাদী দল। এটা হলো নেতা তাইওয়ানের। আর চায়নার জন্য, চায়নাতে যে অংশটা ছিল, যে সিপিসি, তাদের রাজনৈতিক দলের নাম হলো কমিউনিস্ট পার্টি অফ চায়না। তো এই চিয়াং কাইশেকের কুওমিনতাং এবং চাইনিজ কমিউনিস্ট পার্টি, এরা একসাথে মিলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লড়ে এবং বিজয় পায়। খুব ন্যাচারালি যখনই তারা বিজয় পেয়েছে 1946 সালে এসে আমেরিকানরা এই চিয়াং কাইশেককে উস্কানো শুরু করে দেয়, যে তুমি আর এদের সাথে থাকো না, তুমি এই সুযোগে আলাদা হয়ে নিজে স্বাধীন হয়ে পড়ো। তো তারা আবার এই চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে যুদ্ধ করতে থাকে। 3 বছর এই যুদ্ধ চলে, 3 বছর। এবং 1949 সালে এসে 49-এ এসে চাইনিজদের মানে এই আরওসির যে চিয়াং কাইশেক, ওনার দল কুওমিনতাং সিপিসির কাছে হেরে যায়, এবং 10 তারিখে, যে 1 অক্টোবর 1949-এ কমিউনিস্টরা চায়নার ক্ষমতা দখল করে এবং চীনের একমাত্র বৈধ সরকার হয়ে দাঁড়ায়। তারপরেও চাইনিজরা ওদেরকে হারিয়েও দিয়েছে, কুওমিনতাং পার্টিকে বা চিয়াং কাইশেকের দলকে। তারপরেও তারা ওই দ্বীপে গিয়ে, কিছু লোকজন এখনো তারা স্বাধীন হিসাবে নিজেদেরকে মনে করে, এবং এটার পিছনে আমেরিকা সবসময় ইন্ধন দিয়ে যেতে থাকে। তারা তাদের অবস্থানে এখনো অনার, দুজনের জায়গায় অনার। এটা তাইওয়ান। এরপরে আসি আমরা তিবেতে। তিব্বত এটা একটা অটোনোমাস রিজিয়ন, চায়নার অটোনোমাস রিজিয়ন, যেটা তিব্বতীরা এটাকে বলে সিচাং। তাদের জায়গাটার নাম, তিব্বতীরা নিজেদেরকে সিচাং বলে জায়গাটার নাম, স্বশাসিত অঞ্চল। এটার রাজধানীর নাম হলো লাসা। লাসা মানে ঈশ্বরের আবাস ভূমি। লাসা শব্দের অর্থ অ্যাবোর্ড অফ গড, খোদার মানে ঈশ্বরের আবাস ভূমি। এটা 16,000 ফিট উপরে, গড় উচ্চতা প্রায় 16,000 ফিট। এই জন্য এটাকে পৃথিবীর ছাদও বলা হয়। তিব্বত অনেক কারণে বিখ্যাত, শুধু ডিসপিউটের কারণে না। নিষিদ্ধ রাষ্ট্র বলা হতো, নিষিদ্ধ ল্যান্ড বলা হতো তিব্বতকে। আমরা আসবো সেই জায়গাগুলোতে। সো 16,000 ফিট উপরে, পৃথিবীর ছাদ হিসাবে খ্যাত। লাসার শব্দের অর্থ আমরা বললাম যে এটা ঈশ্বরের আবাসভূমি। তিব্বতের একটা মানে গণচীনের একটা স্বশাসিত অঞ্চল, এটা অটোনোমাস একটা জায়গা। এই জায়গাগুলো যারা পরিচালনা করে তাদেরকে বলা হয় দালাই লামা। এটা কারণ নাম না, এটা উপাধি। যেমন আমরা সুলতান, কিং, প্রেসিডেন্ট বলি, তাদের উপাধি হলো দালাই লামা, মানে প্রধান লামা। সোজা কথা, দালাই লামা। লামা হলো খ্রিস্টান, বৌদ্ধদের প্রিস্ট আর কি, মানে যাজক। আর এদের যিনি প্রধান যাজক, তাকে বলা হয় দালাই লামা। উনি তিব্বতের শাসনভার ওনার হাতে থাকে। ইনফ্যাক্ট 1912 সালে 13 দালাই লামা যিনি ছিলেন, 1912 সালে 13th দালাই লামা, ওনার নাম ছিল থুতবেন গিয়াৎসু। ওনার নাম এটা গিয়াৎসু বা সো যেটা বলেন, দুভাবেই তারা লেখে, গিয়াৎসু। 13 ছিলেন উনি, 13th দালাই লামা ছিলেন।
উনি এটাকে শেষবার স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করেন, যদিও এটা উনি সাস্টেন করতে পারেন নাই, উনাকে ইন্ডিয়াতে এক্সাইল হয়ে চলে মানে পালিয়ে চলে যেতে হয়েছিল, উনি টিকতে পারেন নাই। ইনফ্যাক্ট এই অংশটা সপ্তম থেকে নবম 7 to 9th সেঞ্চুরি, সপ্তম থেকে নবম শতকে এটা তিব্বতের নিজস্ব একটা সাম্রাজ্য ছিল, বিশাল, তাদের সবকিছুই ছিল, স্বাধীন ছিল। কিন্তু ওই সময়ও চাইনিজদের সাথে বর্ডার এলাকাতে তাদের সবসময় দ্বন্দ্ব লেগেই থাকতো। তো এই মানুষগুলো এই ভেজালের ভিতরে না যে চাইনিজদের সাথে এক ধরনের চুক্তি করে তারা তাদের মতো শান্তিপূর্ণভাবে, শান্তি চুক্তি যেটা করে চীনের সাথে যাতে দ্বন্দ্ব না হয়, এই 822 সালে একটা চীনের সাথে শান্তি চুক্তি করে তারা নিরিবিলি বসবাস করতে থাকে। এর ভিতরে 12th সেঞ্চুরি 12th সেঞ্চুরি থেকে নিয়ে 17th সেঞ্চুরি পর্যন্ত এই অঞ্চলটা আপনার মঙ্গোলিয়ানদের অধীনে চলে যায়, হালাকু খানদের বংশধরের অধীনে এটা চলে যায়, তাদের শাসনের ভিতরে চলে যায়। এবং সর্বপ্রথম যিনি তিব্বতের প্রথম দালাই লামা ছিলেন 1391 সালে, প্রথম দালাই লামা যিনি ছিলেন ওনার নাম ছিল গেন্দুং দ্রুপ। গেন্দুং দ্রুপ প্রথম দালাই লামা ছিলেন। উনি আধ্যাত্মিক ধর্মগুরু হিসাবে প্রথম আবির্ভূত হন ওখানে, এবং তিব্বতীরা তাকে অসম্ভব ভক্তি শ্রদ্ধা করত। এবং এই তিব্বতীদের ভক্তি শ্রদ্ধা দেখেই, এই দালাই লামাদের উপরে যে ভক্তি শ্রদ্ধা দেখে তৃতীয় যিনি দালাই লামা ছিলেন 1569 সালে ওখানে তৃতীয় দালাই লামা ছিলেন সোনম গিয়াৎসু। তাকে এই কি বলে আপনার সম্রাট, তাদেরকে আটলান খান ছিলেন তখন ওখানকার সম্রাট, আটলান খান, মঙ্গোলিয়ান। এই খান সাহেব তাকে খবর দিল, কিন্তু উনি না যেয়ে তার কিছু শিষ্যকে পাঠালেন। শিষ্যরা গিয়ে এসে রিপোর্ট দিল যে না, উনি আসলে আপনাকে দেখে সে খুব ইমপ্রেসড আপনার বিষয় দেখে, এবং বৌদ্ধ ধর্মের প্রতি তার আগ্রহ আছে। এটা জানার পরে যখন শিষ্যরা এসে এই রিপোর্ট দিল, 1517 সালে আটলান খানের রাজদরবারে এই সোনম গিয়াৎসু, 1577 সালে 1577-এ উনি আটলান খানের দরবারে, এই সোনম গিয়াৎসু আটলান খানের দরবারে গেলেন, এবং আটলান খান তার ধর্মের প্রতি অবিচলতা বা তার প্রজ্ঞা সবকিছু দেখে এই তিব্বতের শাসনভার তার হাতে নিযুক্ত করলো। এরপর থেকেই এটা কন্টিনিউয়াস চলে আসছে। এবং নিয়ম অনুযায়ী দালাই লামা যেটা হয় যে একজন দালাই লামা যখন মারা যান, এই বৌদ্ধ ধর্মের বা তিব্বতীরা মনে করে যে উনি অন্য কারো ঘরে আবার অন্য দালাই লামা হয়েই জন্মগ্রহণ করেন। এই জন্য একজন দালাই লামা মারা যাওয়ার পরে সব ওই পুরো তিব্বতের যত লামা আছে তারা এক জায়গা বসে তাদের ধর্মীয় রীতিতে খোঁজাখুঁজি শুরু করে দেয়। সেটা 1 মাস, 1 বছর, 2 বছর যাই লাগুক না কেন, তারা তখন খুঁজে বের করে যে হ্যাঁ, ইনি হলেন ওনার মানে পুনর্জন্ম নিয়ে এসেছেন আগের দালাই লামার। সুতরাং এখন থেকে একটা বাচ্চা শিশুকে তখন তারা দালাই লামা হিসাবে নিয়োগ করে, এবং এই বাচ্চা শিশুটাই বাস মৃত্যু অবধি ওখানকার দালাই লামা হিসাবে থেকে যায়। যাই হোক, 1950 সাল পর্যন্ত এই দালাই লামাদের হাতে এখানকার ক্ষমতা, শাসন ক্ষমতা ন্যস্ত ছিল সবসময়। আনফর্চুনেটলি মঙ্গোলিয়ানদের যখন পতন হয়ে যায় 1644 সালে, 1644 সালের মঙ্গোলিয়ানদের পতনের পরে এই তিব্বতের অংশগুলো চিং রাজ্য, যেটা চিং বা সিং, এই সাম্রাজ্যের তারা আক্রমণ করে এবং এখানকার করদ রাজ্যে পরিণত হয়ে যায়, এবং ওইভাবেই তারা চলতে থাকে। তবুও অন্তত দালাই লামাদের শাসন টিকে ছিল, যদিও করদ রাজ্য হয়ে গেছে, কর দিয়ে চলে, কিন্তু তারা এই শাসন ব্যবস্থা অন্তত দালাই লামাদের স্বায়ত্ত শাসন ধরনের কিছু টিকে ছিল। 1903 এবং 1904 সালে, 1903, 1904 ব্রিটিশরা এই তিব্বতকে আক্রমণ করে। লর্ড কার্জন, ওই যে ভারতের যিনি ছিলেন লর্ড কার্জনের নেতৃত্বে ব্রিটিশরা কয়েকবার তিব্বতকে আক্রমণ করে, এবং তিব্বতীরা এই ব্রিটিশদের হাতের থেকে বাঁচার জন্য তাদের সাথে এক ধরনের খাজনা দেওয়ার চুক্তি তারা ব্রিটিশদের সাথে করে। খাজনার বিনিময়ে তারা তিব্বতকে মোটামুটি মুক্ত রাখে। এরপরে এই যে ওই সময় যিনি ছিলেন পবিত্র ভূমি, একদিকে ব্রিটিশরা, একদিকে চাইনিজরা, সো বেচারা এমনি খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু তারা
নিজেদেরকে খুব অসহায় মনে করা শুরু করে। ফলে এইখানে তিব্বতকে তারা বাঁচানোর জন্য সবার প্রবেশাধিকার, এমনকি লাসার আকাশে প্লেন ওড়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়। এই জন্যই এটাকে বলা হতো অন্ধকার রাজ্য, অন্ধকার অঞ্চল, যেখানে কারো যাতায়াত একদম অনুমতি নাই। এই কারণে তারা, যেহেতু দুই দিকের থেকেই তারা প্রেসারে ছিল, এই জন্য এই আইন তারা তাদের জন্য তৈরি করে নেয়, যেখানে কেউ আসতেও পারবে না ভাই, এখানে কোনো বিমানও উঠতে পারবে না, যাও। সো দালাই লামারা 1912 সালে যখন সিং সাম্রাজ্যের পতন ঘটলো, এই সময় এসে যারা করদ রাজ্য ছিল চীনের, সেই সিং সাম্রাজ্যের পতন ঘটলো। এবং ওখানে যিনি দালাই লামা ছিলেন, উনি, আমরা দেখেন প্রথম দিকেই বলেছি যে 12th যিনি ছিলেন দালাই লামা, থুতবেন গিয়াৎসু, উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন 1942 সালে। কারণ তখন ওই সিং সাম্রাজ্যের পতন ঘটেছে। সাম্রাজ্যের পতন ঘটার পরে ইনি আবার স্বাধীনতা যখন ঘোষণা করলেন, কিন্তু প্রক্রিয়া, এই স্বাধীনতার প্রতিক্রিয়া যেটা হলো, চাইনিজরা এই একদম সশস্ত্র অবস্থায় তিব্বতীদের উপরে আক্রমণ করলো। স্বাভাবিকভাবে যা হওয়ার হলো, এবং দালাই লামা তখন, ওইখান সময় যিনি 12তম দালাই লামা ছিলেন, উনি পালিয়ে ভারতে চলে গেলেন। ওখানেই তো বাস তার গভর্নমেন্ট ইন এক্সাইল। এখনো ত্রয়োদশ দালাই লামা এখন যিনি আছেন, তিনি ওই ভারতেই আছেন, ওখানেই বাস ওনার জিন্দেগি চলছে, ওখানেই গভর্নমেন্ট ইন এক্সাইল অবস্থায় উনি রয়েছেন। সো এনিওয়ে 1912 সালের পরে চাইনিজরা আর এই অঞ্চলটার উপরে খুব একটা বেশি নজর দিতে পারে নাই, কারণ সেখানে দুর্ভিক্ষ, অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা, জাপানের সাথে চীনের সমস্যা, জাপান চীনকে আক্রমণ করে বসে আছে, এই সব কিছু সামাল দিতে গিয়ে চীন আর তিব্বতের প্রতি নজর দিতে পারে নাই। এই সময়গুলোতে নজর না দিলেও তিব্বতকে তারা স্বাধীনও ঘোষণা করে নাই, বা তিব্বতের দালাই লামাদের উপর থেকে তাদের যে নিষেধাজ্ঞা সেটাও তুলে নেয় নাই। সো ওই সময়গুলোতেও তারা তিব্বতীরা তাদের সামরিক বাহিনী, পাসপোর্ট, নিজস্ব মুদ্রা ব্যবস্থা, নিজস্ব বর্ডার ম্যানেজমেন্ট, এগুলো তারা তখনও করে গেছে। কিন্তু 1949-এ যখন কমিউনিস্ট বিপ্লবের পরে 1950-এ এসে চীন পরিপূর্ণভাবে তিব্বতের দাবিদার একদম দাবি করে বসে। 1914-এ তো সিপিসি ক্ষমতায় আসলো অক্টোবরের 1 তারিখে, 1 অক্টোবরে তারা পুরো চায়নার ক্ষমতা দখল করলো। মোটামুটি একটু স্থির হয়ে 1950 সালে এসে চীনের এই কমিউনিস্ট সরকার তিব্বতকে এককভাবে তাদের হিসাবে দাবি করে বসে থাকলো। বাস, এরপরে যিনি চতুর্দশ দালাই লামা এখন যিনি আছেন, তেনজিন গিয়াৎসু, 14 দালাই লামা। এখন যিনি দালাই লামা, তেনজিন গিয়াৎসু, উনি তখন মোটামুটি চেষ্টা করলেন চায়নার সাথে এক ধরনের চুক্তিতে যেতে, যাতে করে তাদেরকে স্বায়ত্ত শাসন অন্তত চায়না সরকার দেয়। তো চাইনিজ সরকার 17 দফা একটা চুক্তি এদের সাথে 1951 সালে সই করে। 1951 সালে 17 দফা চুক্তি সই করে। সেখানে শাসনভার, স্বায়ত্ত শাসন দেওয়া হয়, এবং শাসনভার ওই গিয়াৎসুদে বা তেনজিন গিয়াৎসুর উপরেই দিয়ে দেওয়া হয়। দিয়ে দিল। চাইনিজরা যেটা তখন শুরু করেছে, যে তারা হান জাতি, যারা একদম কট্টর চাইনিজ, এই হান জাতির লোকজনদেরকে ওখানে এনে বসানো শুরু করে দিয়েছে। যেমন আমাদের জিয়াউর রহমানের সময় পাহাড়ি অঞ্চলগুলোতে আমাদের প্লেনল্যান্ড থেকে লোকজনগুলো এনে বসানো হয়েছিল। এটা জরুরিও ছিল, সেই সময়কার প্রেক্ষিতে এটা জরুরি ছিল। সো আমরা বলতে পারি যে এটা আমরা চায়নাকে দেখে হয়তো উদ্বুদ্ধ হয়েছি। যাই হোক, হান জাতির লোকজনদেরকে তিব্বতে এনে বসানো শুরু করে, যাতে করে একমাত্র তিব্বতীরাই তিব্বতে না থাকে, মূল চাইনিজ লোকজনের যেন থাকে, এবং এটা চাইনিজদের কবজার ভিতরে যেন থাকে। এই জন্য হান জাতির লোকজনদেরকে তিব্বতে পুনর্বাসন করা শুরু করে। 1959-এ এই দালাই লামা, যে চতুর্দশ তেনজিন বাবু, 1959-এর 10 মার্চ উনি স্বাধীনতা ঘোষণা করে বসলেন। 1959 এই তেনজিন গিয়াৎসু উনি তিব্বতের স্বাধীনতা ঘোষণা করে বসলেন। বাট ফলাফল যা হবার তাই হলো। চায়না তো তখন অলরেডি বেশ শক্তিশালী হয়ে উঠেছে। খুব বেশি দিন যেতে হলো না, সব মিলিয়ে 21 মার্চ তারিখে এই যুদ্ধটা তারা অ্যাটাক করার পরে 21 মার্চ তারিখে বাস তেনজিন গিয়াৎসু উনি তার প্রায় 80,000 ফলোয়ার সহ উনি হিমাচলের ইন্ডিয়ার, ভারতের যে হিমাচল আছে
ওখানকার কোনো মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন, এখনো ওখানেই আছেন। এরপরে আরও যারা আক্রমণের শিকার হয়েছে চাইনিজদের, বা আরও অনেক তিব্বতীরা, তারাও বিভিন্ন সময় পালিয়ে গিয়ে ওই হিমাচলে ওই গ্যাতসু সাহেবের সাথে ওখানেই তারা বাস তাদের সরকার পরিচালনা করা, সবকিছু করা। যেহেতু তাদের তো একজন মারা যাবে আর একজন আসবে, যতদিন বেঁচে আছেন ওভাবেই চলতে থাকবে। সো ওখানে তারা অবস্থান করছেন এই চতুর্দশ দালাই লামা। উনি নির্বাসিত অবস্থায় রিফিউজি হিসাবে ভারতে আছে এবং ভারত তাকে সব ধরনের সহযোগিতা বা সাপোর্ট দিচ্ছে, আমেরিকাও তাকে সাপোর্ট দিয়ে থাকে সব ধরনের। সো উনি ওখানে বসেই তার দেশ চালাচ্ছেন। এবং এই তিব্বতের ইনফ্যাক্ট 3টা অঞ্চল, একটা হলো আমদু, একটা খাম, একটা ইউসাং। লিখি ইউসাং, এই 3টা অঞ্চল তিব্বতে আছে। চাইনিজ সরকার এই দুইটাকে পুরোপুরি নিয়ে নিয়েছে। ইউসাংয়ের কিছু অংশটাকে তারা কিছুটা স্বায়ত্তশাসন দিয়ে রেখেছে, তাও 1965 সাল থেকে মোটা নামমাত্র একটা স্বায়ত্তশাসন এই ইউসাং অঞ্চলকে দিয়ে রাখা হয়েছে। তো তার মানে চীন সরকার আজ পর্যন্ত কোনো দালাই লামার উপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি, আর ওইটাকে কোনো অংশেই তারা স্বাধীন হওয়ার সুযোগ এখনো পর্যন্ত দেয় নাই। বরং অনেক বৌদ্ধ মন্দির ওখানে গড়িয়ে দেওয়ার কথা শোনা যায় খবরে বিভিন্ন সময়ে, এবং সাংস্কৃতিক আগ্রাসন ওখানে এই যে হানদেরকে ওখানে বেশি বেশি করে পাঠিয়ে দেওয়া, তারপরে আপনার জীবন ব্যবস্থার সাথে তিব্বতীদের সাথে মিশিয়ে দিয়ে হানদের জীবন ব্যবস্থায় তাদেরকে অভ্যস্ত করা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যান্ডারিন ভাষা চালু করা, এই ধরনের কাজগুলো করে তারা চাইনিজদের ইনফ্লুয়েন্স ওখানে কন্টিনিউয়াস করে যাচ্ছে। দিস ইজ তিবেট। আমি নাগর্নো কারাবাখ দিয়ে শেষ করতে চাচ্ছি আজকের মতো আপাতত। নাগর্নো কারাবাখটা আজারবাইজান এবং আর্মেনিয়ার ভিতরে একটা বিতর্কিত অঞ্চল হিসাবে বলা হয়ে থাকে, যদিও এটা আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত আন্তর্জাতিকভাবেই, কিন্তু আর্মেনিয়া এটাকে জোর করে তাদের দখলে রাখার কথা বলে। নাগর্নো শব্দটার অর্থ হলো পাহাড়ি, তার মানে এই অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, এই জন্য পাহাড়ি কারাবাখ, জায়গাটার নাম কারাবাখ, এবং পাহাড়ি বিধায় এটাকে পাহাড়ি কারাবাখ নাগর্নো, তাদের ভাষায় তারা পাহাড়ি কারাবাখ বলে বা নাগর্নো কারাবাখ বলে থাকে জায়গাটা এখানে। এবং এটা দক্ষিণ ককেশাসের একটা ল্যান্ডলক জায়গা আমরা বলতে পারি, এবং এটা আজারবাইজানের ভিতরেই এই অংশটা। যখন আপনার স্টালিনের সময় 1921 সাল 22 সাল এই সময়টাতে যখন দক্ষিণ ককেশাসের জায়গাগুলোকে দখল করা হচ্ছিল এবং ভাগাভাগি করা হচ্ছিল, তখন থেকেই স্টালিন এই জায়গাটাকে, এই নাগর্নো কারাবাখটাকে আজারবাইজানের অংশ হিসেবে উনি নিজেই তখন বলে দিয়ে গেছে এবং ডিসিশন তখনই হয়ে গেছে। তো সব কিছু মিলে এটা আজারবাইজানের অংশ, আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। আর এখানে জনবসতি খ্রিস্টান, এবং এরা মোটামুটি সবাই আর্মেনীয় নাগরিক, সবাই তো না, একটা বড় অংশ, বেশিরভাগ অংশ আর্মেনিয়ান জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত এবং খ্রিস্টান। এবং এই অঞ্চলটা একটা অটোনোমাস অঞ্চল, 4400 স্কোয়ার কিলোমিটার জায়গা বিশিষ্ট এই জায়গাটা। তো আজারবাইজান আর আর্মেনিয়ার দ্বন্দ্ব, যেহেতু যতদিন রাশিয়া ছিল, আমরা আর অতীতে ফিরে যাই না, যখন স্টালিনের সময়গুলো ছিল তখন তো এটা রাশিয়ার একীভূত ইউএসএসআর এর অংশ ছিল। 1990-91 দিকে যখন ইউএসএসআর ভেঙে যাওয়ার প্রাককালে সবাই বুঝতে পারতেছিল, তখন 1988 সাল থেকে এই নাগর্নো কারাবাখ চেয়ে রাশিয়ার কাছে, দ্যাট মিনস ইউএসএসআর এর কাছে আর্মেনীয়রা চিঠি লেখে যে এটা আমাদের অংশ, আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তারপর থেকে এই আন্দোলনের সূচনা চলতে থাকে। আন্দোলন, যেহেতু তারা এটা নিজেদের দাবি করে এবং ওখানে তারা নিজেদের মতো করে গণভোট, পার্লামেন্টে পাশ করছে, একবার স্বাধীনতা ঘোষণা করছে, একবার স্বশাসিত অঞ্চল, বিভিন্ন রকম 2টা সিদ্ধান্ত তারা 2বার নিয়েছে পার্লামেন্টে, আজারবাইজানের আর্মেনীয় লোকজনে। আর এর কোনো একবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা স্বাধীন অঞ্চল হবে, সেটা যখন মেনে নেয় নাই, তখন আবার গণভোটে তারা বলছে যে এটা আর্মেনিয়ার অংশ হবে। 2 রকম সিদ্ধান্ত নিয়েছে এবং এর কোনোটাই আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পায় নাই, বা আজারবাইজানও কোনো সময় মেনে নেয় নাই, বা রাশিয়াও মেনে নেয় নাই কখনোই। সো এটা মোটামুটি এই আন্দোলনটা চলছে। 1994-এ এসে এই আন্দোলনটা কিছুটা স্থগিত হয়েছিল, এই যুদ্ধ, এই মারামারি, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। এই আন্দোলন থামানোর জন্য
OSCE মিন্স্ক, OSCE ইউরোপিয়ানদের একটা প্রচেষ্টা, ইউরোপিয়ান এবং আমেরিকান মিন্স্ক গোষ্ঠীর, বেলারুশের একটা অঞ্চল, বেলারুশের রাজধানী মিন্স্কে বসে একটা দল গঠন হয় যে তারা চেষ্টা করে যে আজারবাইজান এবং আর্মেনিয়ার ভিতরে এই যুদ্ধ তারা থামাবে। এটা তৈরি হয় 24 মার্চ 1992-তে মিন্স্ক গ্রুপ গঠন হয়। এরা বিভিন্ন সময় মিটিং টিটিং করেছে, কিন্তু যুদ্ধ আর কখনো থামানো যায় নাই। সর্বশেষ এই যুদ্ধ চলছেই, এই 2 দিন চলে, 3 দিন থামে, আবার চলে, আবার থামে, এটা সবসময় চলেছে। তাদের শান্তি আলোচনাও চলে গেছে, কোনো সমাধান হয় নাই, যুদ্ধও চলে গেছে। সর্বশেষ এই 2020 সালে 27 সেপ্টেম্বর দুই গোষ্ঠীর ভিতরে বড় ধরনের যুদ্ধ শুরু হয়। 27 সেপ্টেম্বর আজারবাইজান এবং আর্মেনিয়ার ভিতরে, 27 সেপ্টেম্বর 2020। এই যুদ্ধটা বেশ রক্তক্ষয়ী হয়েছে, মারাত্মক ধরনেরই হয়েছে। এটা শেষ হয় 10 নভেম্বর 2020-তে, তাও রাশিয়ার হস্তক্ষেপে। রাশিয়া আজারবাইজান আর্মেনিয়ার ভিতরে, যেহেতু তাদের লিগেসি আছে, তাদের একটা প্রভাবও এখানে আছে, সো তারা হস্তক্ষেপ করে এই যুদ্ধকে 10 নভেম্বর তারিখে বন্ধ করে এবং এই অঞ্চলটাকে আজারবাইজানের কাছে দিয়ে দেওয়া হয়। সো মোটামুটি আপাতত একটা সমস্যা, এখানে শাসনভারটা আজারবাইজান পেয়েছে, কিছু অংশ এখনো আর্মেনিয়ার হাতে আছে, যেটা গ্র্যাজুয়ালি আজারবাইজানকে দিয়ে দেওয়া হবে। এবং ওই যুদ্ধবিরতি চুক্তি হিসাবে 11 নভেম্বর 2020-তে ওই অঞ্চলে শান্তিরক্ষী রাখার জন্য রাশিয়ান শান্তিরক্ষী বাহিনী নিযুক্ত করা আছে, যাতে কোনো যুদ্ধবিগ্রহ ঝগড়া সেখানে আর না হয়। তো আপাতত ওখানে শান্ত, এবং আজারবাইজান নাগোর্নো কারাবাখকে তাদের শাসনের ভুক্ত করে নিতে পেরেছে এ পর্যন্ত। তো এটা মোটামুটি শেষ করতে চাইছি এখন। অলরেডি 11টা বেজে গেছে, আমার তো সময় কম ছিল, তাও মোটামুটি পেলাম কিছুটা। তো সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।